কন্ট্রোল সি, কন্ট্রোল ভি নয়, পাহাড়ে অন স্পট সবার আগে নিউজ ভ্যানগার্ড। কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, আইপিএফটি, তীব্রামথা, পাহাড় তুমি কার? এডিসি নির্বাচনে আগাম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, দেখানো পথে হেঁটে নয়, সবার আগে অন স্পট। নমস্কার, আমাদের বিশেষ অনুষ্ঠান পাহাড় তুমি কার অন স্পট সরাসরি এই লাইভে আপনাদের স্বাগত জানাই। এই কদিন ধরে আপনারা দেখছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে পাহাড়ি জনপদগুলোতে ঘুরছে আমাদের নিউজ ভ্যানগার্ডের টিম, এবং সেখান থেকে সরাসরি যারা নির্বাচনে লড়াই করছেন এই উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে, তাদের বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি আছেন তাদের সঙ্গে সরাসরি আলোচনা। তারা কে কি ভাবছেন, তারা কোন ইস্যুকে সামনে নিয়ে ভোট ময়দানে নেমেছেন এবং ভোটারদের কাছে কোন বার্তা নিয়ে যাচ্ছেন, সরাসরি সেই সব জায়গা থেকে আমরা এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে এই পর্বের শেষ জায়গায় উজ্জয়ন্ত প্রাসাদ থেকে সরাসরি এই অনুষ্ঠান, এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যারা এবারকার এই এডিসি নির্বাচন আর কদিন বাকি, ভোটে লড়াই করছে বিভিন্ন রাজনৈতিক দল, তাদের যারা নেতৃত্ব রয়েছেন তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই আলাপ করে দিই, আমার বাদিকে রয়েছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক শ্যামল রায়, আপনাকে নিউজ ভ্যানগার্ডে স্বাগত জানাই। আছেন জিএমপির কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব সমীর দেববর্মা, আপনাকেও স্বাগত জানাই। আছেন প্রাক্তন বিধায়ক তীব্রামথার সাধারণ সম্পাদক অনিমেষ দেববর্মা, আপনাকেও নিউজ ভ্যানগার্ডে স্বাগত জানাই। তবে একটা কথা আপনাদের বলে রাখা ভালো যে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম কংগ্রেস দলের তরফ থেকেও রাজেশ্বর দেববর্মার থাকা কথা ছিল, আইপিএফটি দলের থেকে মঙ্গল দেববর্মার থাকার কথা ছিল, বিজেপি দলের থেকেও আমরা প্রতিনিধি এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম, যদিও তিনি বলছেন যে তিনি রাস্তায় আছেন, তিনি যে কোনো সময় হয়তো এসে পৌঁছে যাবেন আমাদের এই টক শোতে। তবে বাকি দুজন ওনারা এলেন না, ভোটের মুখে কথা দিয়েও কথা কিন্তু রাখলেন না। আর অল্প কদিন বাদেই ভোট, জনগণ ভোট দিয়ে কাকে নির্বাচিত করবেন সেটা জনতা ঠিক করবেন, কিন্তু যারা ভোট বাজারে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছেন তারা কিন্তু কথা রাখলেন না ভোটের আগে। সেটা আমাদের একটু চিন্তিত করলো যে ভোটের পর তারা কথা রাখবেন তো, এই প্রশ্নটা তোলা রইল। তবে যারা এলেন আজকে আমাদের এই অনুষ্ঠানে সামিল হলেন, আপনাদের ভোটের আগে আগাম শুভেচ্ছা রইল। যেটা আমি শুরু করব অনিমেষবাবু আপনার থেকেই। আর অল্প কদিনের অপেক্ষা, তারপরেই ভোট। জনতা প্রস্তুত? তাদের মুড কি বলছে, যেখানে যাচ্ছেন তারা কি বলছেন পাবলিক? সত্যি মানে কোথা থেকে শুরু করব আই ডোন্ট নো। তবে জনতার মুড কি দেখব, মানে আমাদের জনসভাগুলোতে লোকের ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং মিডিয়া বন্ধুরাও দেখছেন, এবং সবাই চেষ্টা করছে যার যার মতো করে। আমি কোনো দলকেই খাটো করে দেখতে চেষ্টা করব না, যার যার মতো করে লড়াই করছে। কিন্তু আমাদের একটাই মেসেজ হবে যে এডিসির প্রশাসনটাকে শক্তিশালী একটা প্রশাসন করে তোলার লক্ষ্যে আমাদের ভোট ময়দানে আমরা এইবার নেমেছি, এবং আমরা চেষ্টা করছি যে বিগত দিনগুলোতে যেভাবে প্রশাসনটা চলছিল তার থেকে শক্তিশালী একটা প্রশাসন আমরা দেব। এই প্রতিশ্রুতিগুলি আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি, এবং গত 15 দিনের যে নির্বাচনী ক্যাম্পেইন, সেটাতে আমরা লক্ষ্য করতে পেরেছি যে মহারাজা যেখানেই যাচ্ছেন, বা আমরা নিজেরাই যারা ভোট ময়দানে আছি, আমরা যারা লড়াই করছি, আমরাও দেখতে পাচ্ছি যে মানুষ আমাদেরকে সমর্থন করে এগিয়ে চলেছে, এবং সেটা যদি ভোট বাক্সে রিফ্লেক্ট হয়, আমি খুব আশাবাদী যে এবার আমাদের জন্য নির্বাচনে জয়লাভ করা খুব একটা কঠিন হবে না। আপনি আশাবাদী। সমীর বাবু, আমি একই বিষয়ে আপনার কাছে জানতে চাইব, দীর্ঘদিন আপনারা ক্ষমতায় ছিলেন, এবারে ভোট যদিও এই লড়াইয়ের প্রায় শেষ প্রান্তে এসে উপস্থিত, আপনাদের অভিজ্ঞতা কি বলছে? মানুষ কতটা আপনাদের পাশে থাকবে বিধানসভার অভিজ্ঞতার পর? আমি অনিমেষবাবু যেখানে শেষ করেছেন, যেটা বলতে চেষ্টা করেছেন, সেখান থেকে আমি শুরু করব। এডিসি প্রশাসনকে শক্তিশালী করার যে উনি কথা বলেছেন, গত 2018 সালে বিধানসভা নির্বাচনের পর
ত্রিপুরায় গণতন্ত্র আক্রান্ত, ভুলুণ্ঠিত। আপনারা সাংবাদিক যারা কাজ করেন আপনারা আক্রান্ত। সেখানে কাঞ্চনপুরে আপনার স্যান্দন পত্রিকার সাংবাদিক আক্রান্ত হয়েছেন। গতকাল বিলোনিয়ায় দৈনিক সংবাদের সাংবাদিক সজল বৈদ্য আক্রান্ত হয়েছেন। সবাই আক্রান্ত। এবং 2018 সালের নির্বাচনের পর নির্বাচিত ভিলেজ কাউন্সিলগুলোকে কাজ করতে দেয়নি, জোরে বলে কৌশলে তারা দখল করেছে, কাজ করতে দেয়নি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা নতুন একটা পরিস্থিতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। সিপিআইএম এর কাছে বা বামফ্রন্টের কাছে এডিসি নির্বাচন নতুন কিছু নয়। 1990 সনেও বামপন্থীরা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেছিলেন। তখনকার সময়ে জোট শাসন ছিল, বাড়ি থেকে বেরোনোর মানে বুথ লুট করা হয়েছে, জনগণের বুথ লুট করে তারা জিতেছিল সেই নির্বাচনে। 2000 সালেও নির্বাচন হয়েছে বামফ্রন্ট শাসনে, কিন্তু সেই সময় উগ্রপন্থীর বন্দুকের মুখে নির্বাচন ফেস করেছে। সেই 2 বছর বিরোধীরা শাসক মানে টিউজিএস কংগ্রেস 1990 সনে এবং 2000 থেকে 2005 আইপিএফটি ক্ষমতা দখল করেছিল। কিন্তু আমরা দেখেছি শক্তিশালী সরকার এডিসিতে একমাত্র বামপন্থীরাই দিতে পারে। এবং পুরো সময়ের জন্য চিফ এক্সিকিউটিভ মেম্বারই বলুন বা চেয়ারম্যানই বলুন, একজনকে দিয়েই পুরো টার্মটা শেষ করতে পেরেছি আমরা। সেই 90তেও দেখেছি আমরা একটা মিউজিক্যাল চেয়ারের মতো সিএম এবং চেয়ারম্যানের যে চেয়ারটা, আমরা 2000 এবং 2005-এও দেখেছি একাধিক সিএম একাধিক চেয়ারম্যান, একটা মিউজিক্যাল চেয়ার তাদের কাছে ক্ষমতা। এবং আপনাদের তাহলে এবার ইস্যুটা কি এই যাচ্ছে যে মিউজিক্যাল চেয়ার নয়, আমরা স্থায়ী সরকার দেব। এবং শক্তিশালী একটা এই পরিস্থিতিতে, এই আক্রান্ত গণতন্ত্র এই পরিস্থিতি দাঁড়িয়েও আমরা পরিস্থিতিকে সামনে রেখেই আমরা লড়াই করে আমরা একটা শক্তিশালী সরকার কাজ বুঝতে পারছি। আমি শ্যামলবাবুর কাছে যাচ্ছি। শ্যামলবাবু, আপনারা সরাসরি না থাকলেও কিভাবে দেখছেন ভোটটাকে? আমরা তো মানে দীর্ঘদিন আছি, আমরা বামফ্রন্ট হিসেবেই আমরা লড়াই করি। বামপন্থী শক্তিগুলো এবং প্রগতিশীল শক্তিরা যাতে একসঙ্গে কাজ করতে পারে সেই পরিবেশ তৈরি করার ক্ষেত্রে বামফ্রন্টই একমাত্র বিকল্প। এটা আমাদের উপলব্ধি এবং আমার মনে হয় ত্রিপুরা রাজ্যের মানুষও সেটা উপলব্ধি করছে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে। এবং বিভিন্ন দলকে দেখেছেন তারা, বিভিন্ন গোষ্ঠীকে দেখেছেন। যেভাবে এডিসি নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়া হয়, জাতি ভেদকে মানে উস্কানি দেওয়া হয়, ক্ষমতা দখল করার জন্য বন্দুকের জোরে যদি ক্ষমতা দখল করার চেষ্টা হয় বা গায়ের জোরে, এই জিনিসটা সবসময় নিন্দনীয় এবং গণতান্ত্রিক যে কোনো পরিস্থিতি মানে পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এবারের নির্বাচনে কি এই ধরনের উস্কানি বা বন্দুক এইগুলো কি চোখে পড়ছে? এবারের নির্বাচনেও এবার যথেষ্ট মানে হিংসাত্মক ঘটনা ঘটেছে কিছু, এবং আরো ঘটার আশঙ্কা রয়েছে। এখনো তো নির্বাচন শেষ হয়নি, কারণ প্রস্তুতি চলছে। এবং আমাদের যে আমি যত জায়গায় মিটিং করেছি বা আমাদের যারা করেছেন তাদের যা খবর আছে, এবারে বামফ্রন্টের প্রতি মানুষের 2018-তে কি হয়েছিল সেটা ভুলে যান। সেটা দেখে মানুষ অনেকটা শিক্ষা মানুষের নিজেরাই বলছেন যে আমাদের খুব হয়েছে, অভিজ্ঞতা হয়েছে নতুন করে। আর আমরা চাই না সেই জিনিস আবার ফিরে আসুক আমাদের রাজ্যে। আমরা চাই শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক শক্তি এবং বামপন্থী শক্তি আবার নতুন করে ফিরে আসুক। কারণ আপনারা জানেন, আমি শুধু এটাই বলবো যে 6 শিডিউলটা যখন আমাদের এই নর্থ ইস্টে বা আমাদের ভারতীয় সংবিধানে যে আছে 244-এর 2, 275-এর 1 নম্বর ধারা আর্টিকেল অনুসারে, সেটা এখানে চালু হয়েছে বামফ্রন্ট সরকার আসার পরই। এডিসি শব্দটা আমরা শুনেছি, এডিসিটা কিন্তু আমাদের রাজ্যে বামফ্রন্ট আসার পরই হয়েছে। বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হলো এবং 1979 সালে আমার জুলাই মানে জানুয়ারি মাসে 19 তারিখ এডিসি বিল পাস হলো প্রথম বিধানসভায়। এটা কিন্তু একটা ঐতিহাসিক দিন এবং এটা কিন্তু বামফ্রন্ট আসার আগে কোনোদিন হয়নি। এত বছর অনেকেই ছিলেন মানে আমাদের রাজ্যে, এডিসি বলে কোনো জিনিস তো ছিল না। তাহলে অনেকেই প্রশ্ন করে আমাদের বিরোধী যারা বামফ্রন্টে, তারা অনেকেই বলে যে বামফ্রন্ট কি করেছে, কিছু করেনি ট্রাইবেলদের জন্য। কিন্তু এটা একদম আপনি বলতে চাইছেন এডিসিটাই বামফ্রন্ট গড়ে তুলেছে। অবশ্যই আমি আসবো এই আলোচনায়। অনিমেষ বাবু, আমি আসছি আলোচনায়। অনিমেষ বাবু, একটা বললেন যে শক্তিশালী প্রশাসন দেয়া টার্গেট, কিন্তু এই ভোটের আগে মানুষকে গিয়ে যে বলা যে পরিবর্তনটা কি করতে চাইছেন আপনারা? না, আমি বলবো। হ্যাঁ, প্রথমে আমি শ্যামল বাবুর যে বক্তব্য এটার পরিপ্রেক্ষিতে কয়টা কথা বলব। যে 1966 ইংরেজিতে
টিউজেএস দল গঠন হয় এবং এই দলের দাবি ছিল ষষ্ঠ তফসিল চালু করতে হবে ত্রিপুরায় তিপ্রাদের রক্ষা করার জন্য। সেকালে ট্রাইবেলদের রক্ষা করার জন্য এডিসি গঠন করতে হবে, এই দাবিটা ছিল টিউজেএস। তো সেই সময়টাতে আমি জানি না উনি জানেন কিনা, বামেরা কিন্তু খুব বেশি উৎসাহিত ছিলেন না এই দাবিকে নিয়ে। এবং পরবর্তী সময় যখন টিউজেএস পাহাড়ের বুকে খুব তার একটা শক্তপুক্ত ভিত তৈরি করতে পেরেছে, তখন কিন্তু এটা আমি স্বীকার করব যে গণমুক্তি পরিষদ এগিয়ে এসে বলেছে যে আমরাও এডিসি চাই। সেই জায়গাটাতে মানে আপনি কি তাহলে বলতে চাইছেন যে গণমুক্তি পরিষদ বুঝতে পেরেছে টিউজেএস আপহ্যান্ড নেবে, তাই বলেছে? এটা অন্য ব্যাপার। এবং এডিসিটা যে আমরা এখানে পেয়েছি, এটা কিন্তু আঞ্চলিকতাবাদ এবং জাতীয়তাবাদী আন্দোলনের একটা ফল। এবং উনি যেটা বলছেন, ওনাদের ভাগ্য খুব ভালো যে বামেদের সরকার থাকাকালীন এটা শ্রীমতী ইন্দিরা গান্ধীজি তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পার্লামেন্টে এই বিলটা পাশ করেছে। বামেদের সেই শক্তি নেই পার্লামেন্টে যে এই বিলটাকে আটকানো বা এই বিলটাকে পাশ করানো। এটা যাই হয়েছে, জাতীয় কংগ্রেস এবং টিউজেএস এর মধ্যে একটা রাজনৈতিক চুক্তি ছিল, সেই চুক্তির ভিত্তিতে এটা এখানে হয়েছে। সমীর বাবু, এই ক্ষেত্রে আপনি বলবেন কিছু? মানে আমি অবশ্যই আসবো, আপনার কাছে আসবো। সমীর বাবু, এই ক্ষেত্রে কিছু আলোকপাত করবেন? অনিমেষ যা বললেন সেই ক্ষেত্রে শুধুমাত্র টিউজেএসের অবদান, এটাকে আমরা বিশ্বাস করি না এবং এটা ঠিক নয়। 1945-এর পরে ত্রিপুরায় গণমুক্তি পরিষদ শুরু থেকেই ত্রিপুরার জনজাতি বা উপজাতিদের জন্য উন্নয়নের জন্য এককভাবে আন্দোলন করে আসছিল, সংগঠন করে তুলেছিল। এবং 1974 সনে যখন এই দাবি নিয়ে, মূলত 4 দফা দাবি নিয়ে আন্দোলন শুরু হয়, সেই সময় টিউজেএসকে পাশে পাওয়ার জন্য কিন্তু গণমুক্তি পরিষদ চেষ্টা করেছিলেন। সেখানে এই যে আপনার শিশু উদ্যানের সভা হয়েছিল, সারা রাত্র ব্যাপী সভা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত টিউজেএস সেই আন্দোলন থেকে, যৌথ আন্দোলন থেকে কিন্তু সরে যায়, এককভাবে আন্দোলন গড়ে তোলে এবং সিপিএম থাকলে টিউজেএস থাকবে না এই অজুহাতে কিন্তু সরে যায়। তাহলে কিভাবে আমরা মানব যেটা এই জাতীয়তাবাদী দল বা আঞ্চলিক যে দল, দুইটা দল মিলে এইটা হয়েছে? এটা আমরা নিশ্চয়ই এটা আমরা বিশ্বাস করি না। আমরা যা মনে করি যাই হয়েছে বামপন্থীদের প্রচেষ্টাই হয়েছে। 1974 সনের 3রা মার্চ শহীদ ধনঞ্জয় ত্রিপুরা প্রথম রক্ত দিয়েছিলেন। এই 4 দফা, এই এডিসি গঠন, ভাষা, ককবরক ভাষার স্বীকৃতি, 8ম তফসিল অন্তর্ভুক্ত সহ আরো যে 2টা দাবি নিয়ে, 4টা দফা দাবি নিয়ে সেখানে জুলাইবাড়িতে শহীদ হয়েছিলেন ধনঞ্জয় ত্রিপুরা এবং আমাদের কমরেড ছিলেন উনি। সেই এইবারকার এই যে 3রা মার্চ এই শহীদ দিবসে এই প্রোগ্রামটা করতে গিয়ে সিপিআইএম দলে বা বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী আক্রান্ত হয়েছেন এই যে শাসক দলের কাছে, তাদের যুব বাহিনীর কাছে, ঠ্যাঙ্গারি বাহিনীর কাছে। সেই অবস্থায় আমরা ভাবছি, আমরা মনে করছি যে বর্তমানে যে পরিস্থিতিতে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না। ঠিক আছে, আমি আলোচনায় অবশ্যই আসবো। আমি যেটা আপনার কাছে যেটা স্ট্রেট জানতে চাই, আমি বলছি যে বামেদের একটা ভূমিকা ছিল উনি বলছেন, কিন্তু গণমুক্তি পরিষদের আদৌ কি 1966 সালে ষষ্ঠ তফসিল চালু করতে হবে, এডিসি গঠন করতে হবে, এটা ওনাদের দাবি ছিল? আরো একটা কথা বলছি, উপজাতিদের জন্য ওনারা যাই করেছেন, যেটাই করেছেন, এটা মানুষ বিচার করবে। ইনার লাইন পারমিটের একটা দাবি 93-এর দিকে ওনারা যখন বিরোধীতে ছিলেন, কংগ্রেস টিউজেএস যখন সরকারটা চালাচ্ছিল ত্রিপুরায়, তখন বামেদের একটা দাবি ছিল যে আমরাও এডিসি এলাকাকে নিয়ে একটা ইনার লাইন মানে পারমিট গঠন করতে চাই। সেটা হয় নাই কিন্তু ত্রিপুরাতে, এবং যখন ওনারা ক্ষমতায় এসছেন ওনারা এটা ভুলে গেছে। আচ্ছা, অবশ্যই আমি আমি আসবো, আমি মূল ভোটের ইস্যুতে এবার আসতে চাইছিলাম। আমরা খুব বেশি ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছি। I am not here to criticize the left front because it has got no meaning. এখন যে জায়গাটায় আমরা আছি, উনি একটা কথা খুব ভালো বলেছেন যে এই যে নির্বাচন হতে চলেছে, এই নির্বাচনটা ফ্রি ফেয়ার হবে কিনা। এই 15 দিনে যা ঘটনাগুলো আমরা দেখছি, এটা সত্যি একটা ভয়াবহ। বিভিন্ন জায়গায় বিভিন্ন নানা ধরনের ঘটনা হচ্ছে, উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে,
এবং বিরোধী সমর্থকদের আক্রমণ হচ্ছে, এটাতে আমি একমত ওনাদের সাথে। এবং রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, উনি যেখানেই সভা করতে যাচ্ছেন সেখানে কিন্তু ওনার যে সমস্ত বক্তব্যগুলো হচ্ছে, এই বক্তব্যকে আমাদের বিশ্লেষণ করার দরকার রয়েছে। আমি জানি না এজ অ্যান অ্যাঙ্কার হোয়াট কোয়েশ্চেন ইউ উইল আস্ক। যদি এই প্রশ্ন জিজ্ঞেস করতে যাও যে তিপ্রামথার স্ট্যান্ডটা কি হবে, বিজেপিদের বিরুদ্ধে আপনারা কথা বলছেন না কেন, আমি ফিস করে এখানে শুনেছি যে এই প্রশ্নগুলো করা হোক। আমি আগের থেকেই বলবো যে রাজ্যের যে সরকারটা হচ্ছে তার নীতি, তার ভিশন ডকুমেন্ট সমস্ত কিছুকে কিন্তু সমালোচনা করেই তিপ্রামথা এই নির্বাচনের প্রচারে এগিয়ে চলেছে। তাতে কোনো সন্দেহ নেই। কংগ্রেস এবং বিজেপি আমাদের কাছে একই রকম দল। যদি আমাদের দাবি দাবা এবং স্বার্থকে মেনে নেয় তবেই যে কোনো জাতীয় দলের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আমরা গড়ে তুলতে পারবো। যদি আমাদের দাবিকে বিজেপিও যদি মেনে না নেয়, বিজেপির সাথে কোনো ধরনের আমাদের অপশন খোলা রইল যে আপনাদের দাবির সঙ্গে যারা সহমত করবেন। তো সেটাই আমরা আঞ্চলিক দল করি কেন, যে আমরা তো আর এখানে গ্রেটার তিপ্রালের নিজের থেকে গঠন করতে পারবো না। এটা কোনো না কোনো জাতীয় দলকে স্বীকার করে নিতে হবে, তাকে উদ্যোগ নিতে হবে। উই আর স্মল পার্টি, উই আর হিয়ার টু ক্রিয়েট প্রেশার ডেমোক্রেটিক্যালি সো দ্যাট উই গেট আওয়ার ডিমান্ড। বুঝতে পারছি। আমি মূল জায়গাটা যেটা আসতে চাইছিলাম যে আগের যে আলোচনাগুলো মূল জায়গাতে ছিল না। না, ডেফিনেটলি ছিল, অবশ্যই ছিল। আমি যেটাতে এবার জানতে চাইছি যে মানুষের কাছে গিয়ে যে পরিবর্তনটা যেটা চাইছেন, মানুষকে তো বোঝাতে হবে যে গতানুগতিকতার বাইরে গিয়ে আমরা এই কাজটা করতে চাইছি আপনাদের জন্য। আমরা সেগুলো কি বলছি, এই তো কোন পয়েন্টটাকে কোট করে আপনারা যাচ্ছেন? না, এখানে মানুষের যে সমস্যাগুলো, খাদ্য, বাসস্থান, তার কর্মসংস্থান, তারপর এডিসি, যে বামেরা যেভাবে 25 বছর ক্ষমতায় ছিলেন সেখানে, এখানে যদিও আমাদের সমীর বাবু বলেছেন যে স্থিতিশীলতা ওনারা দিতে পেরেছেন, স্থায়িত্ব একটা প্রশাসন এডিসিতে ওনারা মানে করতে পেরেছেন, তো সেখানে আমি সেখানে ডিবেট করব না। এটা বাস্তব যে একজন সিএম কে দিয়ে 5 বছর ওনারা সরকারে ছিলেন। মাই পয়েন্ট ইজ যে আমি একটা স্থিতিশীল প্রশাসন দিতে পেরেছি, এইটাই কি আমার লক্ষ্য? সেই স্থিতিশীলতার মধ্যে আমাকে দেখতে হবে সে জনগণের জন্য শিক্ষার ক্ষেত্রে কি কাজ করতে পেরেছেন, স্বাস্থ্য পরিষেবার জন্য কি কাজ করতে পেরেছেন, বা আরবানাইজেশনের দিক থেকে মানুষকে কর্মসংস্থান জুগিয়ে দেওয়ার জন্য কি কাজগুলো করেছে, সেগুলোকে আমার দেখতে হবে। স্থায়িত্বই শেষ কথা না। আজকে যদি 2 বছর বা 1 বছর বাদে আমি যদি দেখতে পাই যে আমার সিএম সাহেব কাজ করছেন না, হি ইজ নট ওয়ার্কিং আপ টু দি এক্সপেকটেশন অফ দি পিপল, দেয়ার ইজ নাথিং রং টু চেঞ্জ। বাট পরিবর্তনটা এইভাবেই হওয়া উচিত যে কোনো এক ব্যক্তি যদি সে 60% কাজ করতে পারে, এনিওয়ান হু ক্যান কাম অ্যান্ড ডু দি ওয়ার্ক টিল 80%, দি চেঞ্জ ইজ মোস্ট ওয়েলকাম। কিন্তু যে কথাগুলো ওনারা বলতে চেষ্টা করেছেন যে মিউজিক্যাল চেয়ারের মতো হয়েছে, আই পার্সোনালি ইভেন আই হেট দ্যাট। আমি সেখানে ডিবেট করব না যে আমাদের এমনই ব্যক্তিকে সিএম করে দেওয়া প্রয়োজন সেখানে, যে কারণ 5 বছরের কাজে আমি যদি প্রতি বছর চেঞ্জ করতে থাকি, আই ডোন্ট থিঙ্ক আই সাপোর্ট দ্যাট। আমি মহারাজাকেও বলবো যে যে কেউ উনি হবেন, আমাদের তো এটাই দাবি যে মহারাজাই সিএম হবেন যদি আমাদের দল আমরা ক্ষমতায় আসতে পারি। সেই ক্ষেত্রে মিউজিক্যাল চেয়ারের কোনো ব্যবস্থা থাকবে না। আচ্ছা, আমি সমীর বাবু হ্যাঁ বলুন। আমার মনে একটু বলার দরকার আছে। মাইকে বলুন। যে আমার মনে হয়েছে যে উনি বলেছেন কথা যে ইন্দিরা গান্ধী ছিলেন বলে এটা বলেছে, টিউডিএসে তারা চাপ দিয়েছিল বলে হয়েছে, ব্যাপারটা সেরকম নয়। বিধানসভা থেকে পাস হয়েছিল, এটা মার্চ মাসে হয়েছিল। উনি বলছেন যদি ওইখানে পার্লামেন্ট মানে ইন্দিরা গান্ধী সাপোর্ট না হতো, অবশ্যই সাপোর্ট করেছেন, সাপোর্ট তো লাগবে, কিন্তু বিধানসভা থেকে পাস হয়েছিল। এবং সেখানে আপনি মনে রাখবেন এখানে ট্রাইবেল নন ট্রাইবেল কিন্তু এমএলএরা রয়েছে। এখানে একটা অনেকে কিছু কংগ্রেসের কিছু 2-1 এমএলএ বাধা দিয়েছিল, এটা আমাদের মনে আছে।
খুব ভালো হতো কংগ্রেসের প্রতিনিধি যদি আসতে পারতেন, উনি বলতে পারতেন। আমি বলছি, আমি জানি, হ্যাঁ। আমি যতটুকু জানি আর কি। তো সেটা হয়েছিল, কিন্তু বামফ্রন্ট সরকার এবং নিপেন চক্রবর্তী চিফ মিনিস্টার ছিলেন, তিনি নিজে যথেষ্ট উদ্যোগ নিয়ে এটা করেছেন। এবং নীলম সঞ্জীব রেড্ডি প্রথম সই করতে যাননি, আমি এটাও জানি, উনি পার্সোনালি গিয়ে ওকে কনভিন্স করিয়েছেন, তারপর সেটা সই করেছেন লাস্ট ফাইনাল হওয়ার পর। এটা হলো ঘটনা। বুঝতে পারছি। আর একটা হচ্ছে ইনার লাইন পারমিটের ব্যাপারেও আমি বলবো, বামফ্রন্টগতভাবে সেরকম কোনো সিদ্ধান্ত ছিল না, একটা দাবি উঠেছিল, সেটা 90 সালে ঠিকই বলেছেন। তখন কিন্তু বামফ্রন্টগতভাবে এরকম করে কোনো আলোচনা সেইভাবে হয়নি। এবং ইনার লাইন পারমিট আমরা মনে করি ঐতিহাসিক প্রেক্ষাপটে ত্রিপুরা রাজ্যে কোনো প্রয়োজন নেই। এবং ব্রিটিশরা এটা চালু করেছিল নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে ইনার লাইন পারমিট, যাতে বিপ্লবীরা ট্রাইবেলদের সঙ্গে, মানে এই অঞ্চলের যারা ট্রাইবেল, শুধু আমাদের ত্রিপুরা না, মানে পুরো নর্থ ইস্টের, তারা যাতে সহজে মিশতে না পারে, তাদের যাতে আসতে না পারে, বিপ্লবীরা এখানে আসতেন, তারা যাতে ঢুকতে না পারে, এবং তাদেরকে আটকানোর জন্য প্রধানত, এবং এছাড়া আরো অন্য দুটো উদ্দেশ্য ছিল। একটা হলো তাদের তাদের যে আর্থসামাজিক ব্যবস্থাগুলোতে তারা যাতে কন্ট্রোল করতে পারে, মিশনারিদের দিয়ে তারা কন্ট্রোল করার চেষ্টা করেছেন, এগুলো ব্যাপার আছে। তার সঙ্গে ব্রিটিশরা একটা উদ্দেশ্য প্রধান ছিল যে এখানে বাইরের লোক যাতে না ঢোকে, প্লেন ল্যান্ডের লোক আসলেই তাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যাবে, বিপ্লবী আন্দোলনের মানে বের হয়েছে সেই যাতে টুরিস্ট ফ্লো খুব কম হয়ে গেছে। আমি একটা জিনিস যেটা জানতে চাইবো, অনিমেষ বাবু যেটা বললেন যে ঠিক আছে, মিউজিক্যাল চেয়ারের এক্সাম্পল আপনারা দিলেন যে আপনারা মিউজিক্যাল চেয়ারটা পছন্দ করেন না, একটা স্থায়ী প্রশাসন চাই, এবং সেটা আপনারা করেছেন। কিন্তু আমায় সমীরবাবু একটা কথা বলুন, যে একটা লম্বা সময় আপনারা ছিলেন সেখানে, আপনাদেরই মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন, প্রত্যন্ত শব্দটাও তো উঠাতে পারেননি। এখনো বিভিন্ন এলাকার পেছনেই প্রত্যন্ত শব্দটা জুড়ে রয়েছে। আপনি যেটা বলেছেন প্রত্যন্ত শব্দ, ত্রিপুরার যে অবস্থান, ভৌগোলিক অবস্থান, আপনি চিন্তা করুন ত্রিপুরাতে কয়টা ব্লক ছিল, বামফ্রন্ট শেষ পর্যন্ত 58টা ব্লক করেছে, 23টা মহকুমা করেছে, 8টা ডিস্ট্রিক্ট করেছে। প্রথমে কয়টা ডিস্ট্রিক্ট ছিল? এই পরিকাঠামো উন্নয়ন তো কে করেছে? বামফ্রন্ট করেছে। 30 বছরে কংগ্রেস যেটা করতে পারত করেননি। না, যখনই আমরা কোনো আলোচনা হয়, কেউ 25 বছরের এক্সাম্পল দিলে, আরেকজন 30 বছরের দিলেন, কিন্তু মানুষ তো সেই তিমিরেই পড়ে রইলেন। তুলনামূলকভাবে আলোচনা তো আসবেই। ঠিক। আপনি পরিকাঠামো উন্নয়ন হয়েছে বামফ্রন্টের যে শাসনে, দিল্লি থেকে দরবার করে আন্দোলন করে টাকা আনা হয়েছে। তারপরে আপনি এডিসিতে বলুন, এডিসিতে যারাই শাসন ক্ষমতায় ছিলেন, সেখানে ব্যক্তি আমাদের কাছে কোনো টার্গেট নয়, ব্যক্তি সেখানে আমরা বামফ্রন্ট যে আমাদের যে দল, বামফ্রন্ট দল, সেখানে যৌথভাবে কাজ করেন, যেটা সিদ্ধান্ত হয় সেটাই কাজ হয়। এবং সেখানে আপনার পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বলুন, শিক্ষার ক্ষেত্রে বলুন, আপনি শ্রেষ্ঠ পরিষেবার ক্ষেত্রে বলুন, বিভিন্ন জায়গায় এই যে বাজার উন্নয়ন বলুন, শহর উন্নয়ন বলুন, আপনি ডেভেলপমেন্ট করবেন কি করে? শহর উন্নয়নের বিল পাশ করে পাঠিয়েছে এডিসি, রাজ্য সরকার দিচ্ছে না, পাশ করছে না। আপনি কি করে এগোবেন কি করে? রাজ্য সরকারের সমস্ত তো রাজ্য এখন রাজ্য সরকারের কথা বলছেন তো? হ্যাঁ, কিন্তু তখন তো আপনারাও রাজ্য সরকার, আর আপনারই ছিলেন না, তখনকার সময় নিশ্চয়ই। কিন্তু মানে এটা মজায় মজায় অনেকে বলেন, কোন সরকারি কর্মচারীকে ঠিকঠাক মতো কাজ না করলে যে গন্ডাছড়া পাঠিয়ে দেওয়া হবে। সো গন্ডাছড়া একটা এখন ইডিয়ামস এর মতো হয়ে গেছে, ফ্রেজ। না, আপনি যেটা বলছেন গন্ডাছড়া, রৈশাবাড়িতে ব্লক হয়েছে, কিন্তু করেছে বামফ্রন্ট। আপনি সেই খেদাছড়াতেও ব্যাংক হয়েছে, কিন্তু রৈশাবাড়িতে ব্যাংক হয়েছে, ইউকো ব্যাংক পৌঁছেছে সেখানে, এটা বামফ্রন্টের শাসনে হয়েছে। কিন্তু না হয়েছে, মানে বড় বড় বাড়ির কথা বলছেন না, পরিকাঠামো নিয়োগ করে লোকজন সমেত বলছেন? না, আপনি এখন বহু হাসপাতাল দেখেছি আমরা, বড় বাড়ি হয়েছে, কিন্তু সেই হাসপাতালে চিকিৎসক সেভাবে আপনারা দিতে পারেন। আপনি খেদাছড়াতে বলুন, চিকিৎসা, সেখানেও চিকিৎসা পরিষেবা আছে, সেখানে ব্যাংক আছে। আপনি এখানে যদি সকালে যাত্রা শুরু করেন, আপনি দুপুরের আগে আপনি চলে যাবেন, আপনি খেদাছড়া, আপনি চিন্তা করতে পারেন। খেদাছড়া, গোড়াখাপ্পা, একসময় আমরা এটা শাস্তিমূলক জায়গা, কর্মচারীদের শাস্তি দেওয়ার জন্য এখানে পাঠানো হতো, এরকম আমরা ভাবতাম, ছোটকালে শুনেছি। এখন তো এটা এখন তো এখানে মানুষ সকালে যায়, 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে আগরতলায় চলে আসে, যার বাড়িতে পৌঁছে যায়। রেল পরিষেবার জন্য, রেল পরিষেবার সাথে আরো যোগাযোগ আরো ভালো হয়েছে। খেদাছড়া মানুষ। আপনি কি দাবি করছেন যে মেজরিটি অফ যে জনজাতি অংশের মানুষ, তাদের জীবনমান পরিবর্তন করতে আপনারা পেরেছেন? নিশ্চয়ই বামফ্রন্ট পরিবর্তন হয়েছে। এই 3 বছরে এটাকে শ্মশানে পরিণত করা। অনিমেষ বাবু, তারা পরিবর্তন করেছেন, 3 বছরে সেটা পাল্টে গিয়ে শ্মশানে পরিণত হয়েছে। আমি একটা জিনিস বলছি, আমি আমাদের সম্মানীয় সমীর বাবুর যে বক্তব্যগুলো শুনলাম, আসলে বামেরা এতই খুশি যে আমরা যা করেছি, আমরা অনেক করেছি। আমি ওনাকে একটা প্রশ্নই জিজ্ঞেস করব
যে 25 বছর এডিসির প্রশাসনে একটা তিপ্রা অংশের মানুষের একটা রীতিমতো ওষুধের দোকান নেই। মানে এই জিবি হাসপাতালের আশেপাশে যে ওষুধের দোকানগুলো দেখেছি আমি, একটা দেববর্মা, জমাতিয়া, রিয়াং বা আমাদের যে 19টা সাব ট্রাইব আছে, কোন ট্রাইবেলই বলবো আমি তিপ্রা যদি একটা ভালো ওষুধের দোকান দেখাতে পারেন, আমি মানে রাজনীতি ছেড়ে দেব। উন্নয়নটা উই শুড নট ডিবেট লাইক দিস, যে আমি যেটা করিনি আমি বলবো আমি করি নাই। যেমন শ্যামলবাবু খুব ক্লিয়ারলি বলেছেন যে ঐতিহাসিক প্রেক্ষাপটে ত্রিপুরায় ইনার লাইনের পারমিটের দরকার নেই, হি ইজ ভেরি ক্লিয়ার। তো আমি শ্যামলবাবুকে বলবো যে উনি উনার দলের পক্ষ থেকে বামফ্রন্টের একজন, মানে বামফ্রন্ট বলতে তো 4 দলের একটা ফ্রন্ট, সেইখানে যে মিটিং গুলো হয় উনার সম্মুখে ওনাকে সামনে রেখেই কিন্তু ইনার লাইন পারমিটের দাবিটা উত্থাপন হয়েছে, এবং 93 ইংরেজির বিধানসভা নির্বাচনে ইস্তেহারে এটাও ছিল। তো মাই পয়েন্ট ইজ, যখন এটা ঐতিহাসিক প্রেক্ষাপটে এটা দরকারই নেই, এটাকে আনলেন কেন? ডোন্ট ব্রিং ইট, ডোন্ট ব্রিং ইট। আনলেন কেন? এক, না না, আনলি না, শুনুন। দুই, তিনি যেটা গুরুতর অভিযোগ, না না, শোনো প্লিজ, তিনি গুরুতর অভিযোগ যেটা করলেন, এমন বহু জায়গা আছে যেখানে একটা ফার্মেসি পর্যন্ত নেই। 2021 এটা মারাত্মক অভিযোগ। এবার আপনারা বলছেন অনেক কিছুই করছেন, কেন্দ্র রাজ্য বঞ্চনা এগুলো ছাড়ুন, শুনুন, আমি বলছি এটা ফার্মেসি নেই, এটা গুরুতর অভিযোগ আপনাদের। let me please, শ্যামল বাবু ইজ এ ফ্রেন্ড, আই এম টেলিং ইউ। যেমন উনারা, সমীর বাবু কিন্তু হি ইজ ভেরি ক্লিয়ার, উনি যা যা বলেছেন তথ্যের ভিত্তিতে যদি এটা দেখা যায়, ইট ইজ কারেক্ট যে ওনারা ব্লক করেছেন, এই করেছেন। কিন্তু সমীর বাবু একটা জায়গায় ভুলে গেছেন, তুলাশিগড় ব্লক, যেটা উনিও জানেন আমিও জানি, সেইখানে বিডিও সাহেবরা খোয়াই শহর থেকে গিয়ে অফিস করছে, সেখানে থাকছেন না। তো প্রত্যন্ত কেন হবে না? আমি বলবো যে ব্লক করেছেন ওনারা, মহকুমা সদর দপ্তর খুলেছেন, কিন্তু এটা মহকুমা সদর দপ্তর হলেও এটা প্রত্যন্ত। না অবশ্যই, আমি আসবো, টাকা নিয়ে তো আলোচনা হবেই, কারণ অনেক এমডিসি নিজের এরিয়াতে থাকেন না। তো আসবো আমি আলোচনা। সম্ভব আমি যেটা বলছিলাম, হ্যাঁ, যে কথাটা, একটা ওষুধের দোকান করতে পারেননি আপনারা, এটা 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 এইভাবে তো ব্যাখ্যা করা ঠিক নয় আমার মনে হয়। আচ্ছা, নিশ্চয়ই হলে ভালো হতো, সব কাজ হয়ে গেছে এমন কথা বামফ্রন্ট কোনোদিন বলেনি, এ কথা কোনোদিন বামফ্রন্ট বলেনি। এবং আমরা বলেছি যে এটাও একটা প্রসেস চলছে, নিশ্চয়ই আরো ভালো আরো ভালো হতে পারে, হতেও পারে, হওয়া যেতে পারে, নিশ্চয়ই, কেন হবে না, এবং হওয়া উচিত। আমরা এই বিষয়ে কোনো দ্বিমত নেই, আপনাকে সেই জায়গায় নিতে হবে। কিন্তু আপনি দেখুন, শিক্ষা অনেক দিকে অনেকটা অগ্রসর হওয়ার পরে এখন ট্রাইবেলদের মধ্যে অনেক আইএস আইপিএস যাচ্ছে, এবং তারা অনেক জায়গাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রচুর বেরিয়ে। না না, সে তো একটা সরকার তার কাজই হবে ডেভেলপমেন্ট কাজ করা, ছেলেমেয়েরা পড়াশোনা এগিয়ে যাবে, সব ঠিক। কিন্তু উনি স্পেসিফিক অভিযোগ করছেন একটা ফার্মেসি নেই। না না, মারাত্মক ব্যাপার। ফার্মেসি নেই মানে, ফার্মেসি বলছেন তো, অনলাইন বলেছেন, লাইভ বলছেন। ফার্মেসি নেই বললেননি, উনি বলছেন যে কোন ট্রাইবেলের কোন ফার্মেসি নেই, ফার্মেসি নেই না, এরকম অনেক জায়গাতে আছে। আপনি দেখবেন যে অনেক অংশের মানুষ, মানে আমাদের সমাজে তো অনেক অংশের মানুষ আছে, সবাই সব জায়গাতে ফার্মেসি করতে পারবে, বা কি বলে কোনো একটা ভালো ব্যবসা করবে, ওই পার্টিকুলার জায়গাতে নাও হতে পারে, সেটা হবেই না, বা হতে পারে না। যে ওখানে পরিবর্তন করা গেছে, তার জন্য পরিবর্তন হয়নি এটা বলা যাবে না। পরিবর্তনের মধ্যে অনেকগুলো বিষয় আছে, আপনি আনছেন, আমি মানছি। সমীরবাবু, আপনি কিছু বলছেন, এগুলোকে কনসিডার করুন, দেখুন আগে। যেটা উনি যেটা বলেছেন যে ওষুধের, উনি বলেছেন ওষুধ দোকান আছে, কিন্তু সেখানে এটা জনজাতি যে যুবকের, এটা সব দিক থেকেই এই ওষুধগুলা, সব এই দোকানগুলোতে সব ওষুধ পাওয়া যায়, বা এটা বড় দোকান, সেখানে জনজাতি লোককে ওষুধটার দোকানটা গড়ে তুলেছে এরকম। খোমলঙ্গে নেই, এটা আমি ওনার সঙ্গে একমত হতে পারছি না। হয়তো ওষুধের যে বিভিন্ন ধরনের যে ডাক্তারবাবুরা যারা প্রেসক্রাইব করেন, সব ওষুধ হয়তো নাও পেতে পারে, সেটা হতে পারে। তারপরে আমরা যেমন উনি খোয়াইয়ের লোক, আমি খোয়াইয়ের লোক, উনার বাড়ি তুলাশিগড়, রাজনগর, উনার এখানে তুলাশিগড়ে হসপিটাল আছে, ওষুধের দোকান নেই, এটা তো আমি কোনোদিন আমি স্বীকার করবো না। ওষুধের দোকান গড়ে উঠেছে, ডাক্তারবাবু যে প্রেসক্রাইব গুলা করেন, সেই ওষুধগুলা সবগুলা হয়তো নাও পাওয়া যেতে পারে। এটা তো আগরতলা শহরে আমরা ঘুরি, জীবিতে ডাক্তারবাবু প্রেসক্রাইব করলে জীবিতে ওষুধটা পাওয়া যায় না, যেতে হয়, না হলে বত্তলা যেতে হয়, কামারচুমনি, না হলে দলেশ্বরে যেতে হয়, বা বিভিন্ন খুঁজে আমাদের বের করতে হয়। সাফিসিয়েন্ট তাহলে কি অর্থে বলবো,
নেই এ কথা কিন্তু আমি এটাতে স্বীকার করব না। এটা ছোটখাটো গড়ে উঠেছে। আর যে জাতি, যে জনজাতি ব্যবসার সঙ্গে যুক্ত, কোনো সময় কোনো কারণে হয়তো কোনো ছোটখাটো এরকম ব্যবসা করতেন বা এরকম, সেখান থেকে বের করে আনা, এটা এদেশের উদ্যোগে হয়েছে। এদেশে তাকে ব্যবসা লোন দিয়েছে। যারা ব্যাংকে, আমি ব্যাংকে চাকরি করতাম আগে, সেখানে আমি দেখেছি আমরা তো দিয়েছি লোন, হয়তো সাফিসিয়েন্ট বেশি করে দিতে পারি, মানে পর্যাপ্ত বিষয়গুলো পর্যাপ্তভাবে হয়নি। অনিমেষ বাবু, এই ক্ষেত্রে কি মনে হয় যে পর্যাপ্ত হয়নি, সরাসরি এডিসি কে অর্থ দেওয়া হয়নি বলে, বা যদি ওই পদ্ধতিটা থাকতো তাহলে অনেকটা ডেভেলপমেন্ট হতো? স্বশাসিত জেলা পরিষদের মূল লক্ষ্যটাই ছিল তিপ্রাদের একটা স্বনির্ভর জাতি করে গড়ে তোলা। ওকে, এখন এইখানে যারা পাঞ্জাবিরা আছেন, বাঙালিরা আছেন, ওদের ফলু ফলু করেই চলবে এবং আগামী 1000 বছর আমি সুদীপ বর্মনের দোকান থেকে ওষুধ কিনবো, আমি সুদীপ পুরকায়েস্তের দোকান থেকে চাল কিনবো, ডাল কিনবো, এই 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 উদ্দেশ্য নিয়ে যদি তিপ্রা জাতির জন্য পরিকল্পনা হয় তাহলে তো এডিসি গঠন করার মূল লক্ষ্যটাই হারিয়ে যাবে। এডিসি গঠনের মূল লক্ষ্যটা হচ্ছে আমার পাশাপাশি যে জাতিগোষ্ঠীগুলো আছে, তারা বাঙালি জাতি বললে ইন্ডিপেন্ডেন্ট একটা জাতি, যেখানে লেখক, সাহিত্যিক, বিজ্ঞানী, তার কৃষ্টি কলা সব দিক থেকে সে স্বনির্ভর। তো সেই লক্ষ্যেই তো আমরা এডিসিটা করেছি। আমি বলবো না আগরতলা শহরের মধ্যে একটা দেববোমা ছেলেকে স্বনির্ভর করুন, কিন্তু 25 বছর লং টাইম, 35 ইয়ার্স এডিসি গঠনের সময় 35 বছর চলে গেছে। উই কুড নট বিল্ড আপ। যে বিজনেসের দিক থেকে কে বলেছে উপজাতিরা বা ত্রিপুরারা বিজনেস করতে পারে না? আমার ত্রিপুরার ছেলে ডিমাপুরে গিয়ে ভালো ব্যবসা করছে। আমি এটাই তো আমি জানতে চাই, হলো না কেন? স্পেসিফিক আপনারা কারণটাকে কিভাবে দেখছেন? গিয়ে গুয়াহাটি কেন হয়নি করছে? এইখানে যারা সরকার, আমি তো কোনোদিন সরকারের মন্ত্রী হইনি, শ্যামল বাবু কোনোদিন মন্ত্রিত্বে ছিলেন না, কিন্তু সিপিএম দলের থেকে অনেকেই তো মন্ত্রী হয়েছেন। যারা আমাদের এই টক শোটা দেখছেন তাদের দিকে আমি তীর ছুঁড়ে এই প্রশ্নগুলো করছি। আপনারা মন্ত্রিত্বে আমাকে করুন, আমি তো বলছি আমাকে করুন 5 বছরের জন্য। আমি স্বনির্ভর করতে পারবো কিনা আমি বলবো, 5 বছর বাদে আবার টক শোতে আসবো, আমি আবার বলবো। তো লেট আস নট প্লে উইথ দি পিপল। স্বনির্ভর মানে স্বনির্ভর। আজকে এডিসিতে টাকা আসছে না বলছে, আপনি কি চেষ্টা করেছেন সেখানে টাকা আনার? রাজ্য সরকার যদি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নিতে পারে, কেন এডিসির যে প্রশাসন বা সিএম ইএম এক্সিকিউটিভ কাউন্সিল আপনারা কেন প্রজেক্ট তৈরি করে ব্যাংক থেকে আপনারা ঋণ নিতে পারছেন না? কেন আপনারা প্রকল্প তৈরি করছেন না? টিসিএস অফিসারের জায়গায় কয়েকজন আইএস কে নিয়ে প্রশাসনকে শক্তিশালী করার উদ্যোগ আপনারা কেন নিচ্ছেন না? মানে তাহলে কি বলছেন পরিকল্পনার ঘাটতির কারণে এই ঘটনাগুলো ঘটেছে? কাম ব্যাক এগেইন, পরিকল্পনার ঘাটতির জন্য ডেফিনেটলি। তাহলে এই পরিকল্পনার অভাবটাই আপনারা মেটাবেন বলে ভোটে গিয়ে বলছেন তো? আমরা তো করবো। আমি আসবো অনিমেষ বাবু, সমীর বাবু, শ্যামল বাবু দুজনের উদ্দেশ্যে একই বিষয়। উনি বলছেন আপনাদের পরিকল্পনায় অনেকটা ঘাটতি ছিল, যাই কারণে এই ল্যাপসেশন গুলো রয়েছে আপনাদের। আমরা এই যে পরিকল্পনা, মাইকে প্লিজ। পরিকল্পনার যে প্রশ্ন এসছে, প্রসঙ্গে যদি আমরা অতীতে ফিরে যাই, আপনি দেখুন আগরতলা শহর কত পুরনো শহর, ঠিক, উত্তর পূর্বাঞ্চলের সব থেকে পুরনো মিউনিসিপ্যালিটি। ইভেন গুয়াহাটির আগে মিউনিসিপ্যালিটি নাকি ছিল আগরতলা ছিল, আগরতলা রাজন্য শাসনই ছিল। তাহলে আগরতলাতে সেই সময় এতজন 184 জন রাজত্ব করেছেন এখানে। আমরা একজন উপজাতি জনজাতিকেও আমরা ওষুধের দোকান খোলাতে পারলাম না কেন? কেন একটা ব্যবসার দোকান? মানে আপনি এখন 2018 সরকারের কোন একটা প্রশ্ন করা হলে আপনি রাজন্য আমলে ফিরে যাবেন? না, এটা বলছেন যে সম্ভবত রাজন্য আমলে স্কুলে আপনি পড়াশোনা করেছেন। রাজন্য আমলের কথা বলছি না, উনারা রাজন্য শাসনের যিনি উত্তরাধিকারী, যিনি মাননীয় প্রদ্যুৎ কিশোর দেববর্মন মহোদয়, উনি তো রাজ পরিবারের লোক। ঠিক, উনাদের পরিবার থেকে তো লোকসভাতে সাংসদ হয়েছেন, ত্রিপুরাতে মন্ত্রী হয়েছেন, বিধানসভায় মন্ত্রী হয়েছেন। উনারা যদি এতই এই রাজ পরিবারের লোকে যদি এতই চিন্তা থাকতো যে জনজাতিতে তোলার জন্য, তাহলে সেই সময় হলো না কেন? আমরা ওটা একটু জানতে চাইতো। কেন 25 বছরে বারবার 25 ভাঙ্গা কেসে, যার বয়স 25 হয় নাই তার মুখ দিয়ে 25 বছর কথা বেরোচ্ছে, শিখিয়ে দেওয়া হচ্ছে। আসলে ত্রিপুরায় যে কাজ নেই, এই যে শিক্ষিত ছেলেরা, তাদের মুখে কাজের যে দরকার, এই যে আন্দোলন, এটার জন্য যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা দরকার, এই সব থেকে ছড়িয়ে নিয়ে কৌশলে এই যে
বর্তমান যে সরকার তার যে কর্মহীনতা, কর্মসংকোচন, কর্মের প্রতিশ্রুতি দিয়ে প্রথম বছরই 50,000 চাকরির প্রতিশ্রুতি ছিল, হয়নি কিছু, থামস আপ, কিছু হয়নি। এই সমস্তকে চাপিয়ে মানে যাতে দামা চাপা দেওয়া যায়, যার জন্য তো আপনি এই যে বিভিন্ন ইস্যুগুলো চলে এসছে, ত্রিপুরা লেন এসছে, গ্রেটার ত্রিপুরা লেন এসছে। কি করে হবে বলুন তো ত্রিপুরা লেন যারা দাবি করেছিলেন সেই আইপিএফ তো এখানে নেই। কতদিন ওনারা বিধানসভায় বেসরকারি প্রস্তাব হোক সরকারি প্রস্তাবে তুলেছেন ওনারা, সেই আবেগ তুলে তো সরকারি ক্ষমতায় এসছেন। সেই আবেগ তুলে কিন্তু মানুষের মনকে ডাইভার্ট করে, যুব সম্পদের মনকে একেবারে আবেগ ভাসিয়ে ক্ষমতা দখল করেছে। একদিন তুলেছেন, গত 3 বছরে একটা প্রশ্ন করে তুলেছেন। সেদিন তো বিধানসভায় মাননীয় বিধায়ক প্রভাত চৌধুরী, যিনি উপজাতি কল্যাণ মন্ত্রী, মেবার কুমার জমাতে ওনাকে চ্যালেঞ্জ ছুড়েছেন তো এই ত্রিপুরা ল্যান্ড নিয়ে আলোচনা করার জন্য। কোথায়? অবশ্যই আমি ত্রিপুরা ল্যান্ড নিয়ে আসবো, আমি যেটা স্পেসিফিক বলছি, ওনার অভিযোগ, ও নিমেশ বাবুর অভিযোগটা ছিল যে প্ল্যানিং ঠিকঠাক মতো আপনাদের ছিল না। আমি বলছি প্ল্যানিংটা যদি কেন বামপন্থীদের উপরে কেন 25 বছরে এই বাংলা কেসেরটা আমরা শুনবো কেন? আমি রাজন্য শাসনের যারা উত্তরাধিকারী, যারা এখন এই আবেগকে তুলে, মানে উনি যদি বামেদের বলেন যে আপনারা বিগত 15 বছরে কাজটা করতে পারেননি, আপনি আরো পেছনে গিয়ে রাজন্য আমলে চলে যাবেন। রাজন্য আমলে চলে যেতে, আমরা তো বরাবর আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা গণতন্ত্র মানে কি আরো সামনের দিকে, আরো প্রসারিত, মানে যাতে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। এটাই হলো। ছোট্ট এক্সাম্পল দিই আপনাকে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরুন পানীয় জলের বিষয়, আমাদের যেটা জানা ছিল যখন আপনাদের সরকার ছিল যে 95% জায়গায় পানীয় জলের বন্দোবস্ত হয়েছে। 5% জায়গা যেখানে উৎসের সমস্যা আছে, সেখানে ট্যাঙ্কার দিয়ে জল পাঠানো ইত্যাদি। রিসেন্টলি আমরা শুনছি সরকার বলছে 50% জলের ব্যবস্থা হয়েছে, আরো 50 আমরা করব। কোনটা ঠিক? এখন যারা বলেছেন এটা কোনোভাবেই ঠিক নয়। ওনারা শুধুমাত্র বিগত সরকারের যে কর্মসূচি তাকে হেয় করার জন্য, আর এখন যা করছে সবই তো তাহলে আপনি কি এখনো এই জায়গায় আছেন যে 95% জায়গাতে পানীয় জলের বন্দোবস্ত রয়েছে? সব জায়গাতে পৌঁছে নাই। যেমন আপনি বাঙ্গুন, জম্পুহিলের মতো জায়গাতে পানীয় জল ব্যবস্থা তুলে মানে ব্যবস্থা পৌঁছানো হয়েছে। নিচের থেকে জল মানে রিজার্ভারে পাম্প করে তোলা হয়ে তারপর সেখানে তো জল ব্যবস্থা করা হয়েছে। আমরা 3000 ফিট উপরে তুলেছি। আমি আসছি, এই আলোচনায় ফিরছি। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরছি আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি সরাসরি অন স্পট উজ্জয়ন্ত প্রাসাদ থেকে, সরাসরি পাহাড় তুমি কার এই ভোট পর্বের আলোচনায় আমরা উজ্জয়ন্ত প্রাসাদে রয়েছি এবং আমাদের সঙ্গে যারা রয়েছেন, আরো একবার অতিথিদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে রয়েছেন শ্যামল রায়, রয়েছেন সমীর দেববর্মা সিপিআইএম এর পক্ষ থেকে, এবং তীব্রামতার পক্ষ থেকে রয়েছেন অনিমেষ দেববর্মা। তবে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, এখানে বিজেপি দলের একজন প্রতিনিধি আসার কথা ছিল, তিনি এখনো এসে পৌঁছতে পারেননি, এবং কংগ্রেস দলের যিনি প্রতিনিধি যাকে বলা হয়েছিল অনেকদিন আগেই আমরা বলেছিলাম, রাজেশ্বর দেববর্মা, তিনি তার অসুবিধার কারণ দেখে আচমকাই কিছুক্ষণ আগে মানে টকশোর আগে বলে দেন যে তিনি পারবেন না। একই ক্ষেত্রে আইপিএফটির ক্ষেত্রেও ঘটনা ঘটেছে। তো আমরা চাইছিলাম খুব সিরিয়াসলি ভোটের আগে এই টকশোতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে তুলে ধরার জন্য, কিন্তু সেই ক্ষেত্রে কিছুটা ঘাটতি হয়ে গেছে। হয়তো আলোচনায় সেগুলো প্রশ্ন, তার প্রত্যুত্তর, এই জিনিসগুলো শুনলে আপনারা অনেক লাভবান হতেন, কারণ তাদের বিভিন্ন দলের প্রতিনিধিরা যখন আপনাদের কাছে ভোট চাইতে যাচ্ছেন, তাদের কনসেপ্টটা কি, আগামী দিনে তারা কিভাবে এডিসিকে এগিয়ে নিয়ে যাবেন, এই বিষয়গুলো আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের সামনে তুলে ধরা। যাই হোক, যারা আছেন তাদের নিয়ে আলোচনা কন্টিনিউ আমরা করতে চাই। অনিমেষ বাবু, আপনার কাছে আমি আসবো, কিন্তু তার আগে আমার একটু আরেকবার সমীর বাবুর কাছে যেতে হচ্ছে। সমীর বাবু, আমি একটা বলি, আমরা রিসেন্টলি যখন আমাদের এই টকশোগুলো হচ্ছিল, আমাদের এডিটর ঘুরছিলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরেছিলেন, মাগরুম পাহাড়ে ও সাবরুমের, সেখানেও তিনি গেছেন। এবার সেখানে গিয়ে দেখা গেছে প্রায় 1700 মতো পরিবার রয়েছে, তারা জলকষ্টে ভুগছেন। নলকূপ আপনারা ব্যবস্থা করেছেন, 14খানা সেখানে ব্যবস্থা করা রয়েছে, তার মধ্যে 7খানা বা 9খানাই অকেজো হয়ে পড়ে রয়েছে, এবং সেটা আপনাদের বই লেখা রয়েছে। তো এগুলো নিয়ে মানুষ আপনাদের যদি প্রশ্ন করে, আপনারা কি রাজন্য আমলে ফিরে যাবেন? নিশ্চয়ই রাজন্য আমলে ফিরিয়ে যাব না। সেখানে নলকূপ বসানো হলে নলকূপের তো রিপেয়ারিং এর সবসময়, যদি সেখানে জল না থাকে তাহলে পাশাপাশি আরেকটা জায়গাতে বসাতে হবে।
জল না আসলে বা কোনো কারণে যদি কোনো মেকানিক্যাল দিক থেকে কোনো যদি কিছু হয়ে পড়ে বা এটা সংস্কারের প্রয়োজন হয়, তাহলে সংস্কারের দায়িত্বটা কার? সরকারে যারা এখন আছেন 2018 সালে মার্চের পরে যারা জিতে ক্ষমতা এসছেন, তারা যেভাবে দেখার কথা সেভাবে দেখছেন না, যার জন্য প্রতিদিন প্রায় দেখতে পাচ্ছি পত্রপত্রিকায়, প্রিন্ট মিডিয়াতে সেই গন্ডারসহ রাস্তা অবরোধ, আমবাসায় রাস্তা অবরোধ, জল নেই, জল কষ্টে আছেন। এটা এমন জিনিস নয়, জলের যে উৎস আপনি একবার পৌঁছে দিলেন এটা সারা বছর সব সময় থাকবে এমন না, কিন্তু এটা মেরামতের দরকার আছে, এটাকে সারাই করার ব্যবস্থা দরকার আছে, এটার জন্য প্রয়োজনীয় টাকা ব্যবস্থা রাখতে হবে। এই সরকারের এই চিন্তা আছে কিনা আমাদের জানা নেই, কারণ ওরা দাবিয়ে রাখাতেই, মুখ বন্ধ করে রাখাতেই তারা শ্রেয় মনে করে। কেউ কিছু বলতে চাইলেই, যেমন সবাই আক্রান্ত বলেছি, এই আক্রান্ত সময়ে কে বলবে? একমাত্র মানে তাহলে আপনি বলছেন আপনারা যে কাজগুলো করে গেছেন সেগুলোর কন্টিনিউয়েশনের ক্ষেত্রে এই সরকারের আন্তরিকতার অভাব রয়েছে, তাই সমস্যা তৈরি হচ্ছে। একদম অভাব রয়েছে। অনিমেষ বাবু, এই প্রবলেমটার সলিউশন কি যদি ডিরেক্ট সরাসরি এডিসির হাতে টাকা গিয়ে পৌঁছতো, তাহলে কি এই প্রবলেমগুলো সেভাবে তৈরি হতো? তাহলে বারবার, কারণ রাজ্য সরকারের কথাটা বারবার ঘুরে ফিরে আসছে। আমি তোমার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে সমীর বাবু একটা জিনিস নিয়ে আলোচনা করছিলেন যে আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মাজি, উনিও তো রাজ পরিবারের লোক এবং উনিও এখন আমাদের ত্রিপুরার মহারাজ প্রথাগতভাবে, এবং উনি কেন করছেন না, উনি কেন মানে ওনার বাবা মা ওনারা কেন করেননি, এই প্রসঙ্গে উনি কিছু কথা বলছেন। আমি একটা জিনিস বলবো যে কমিউনিস্ট পার্টির উত্থান ত্রিপুরা রাজ্যে, এটা কিন্তু রাজ পরিবারের বিরুদ্ধে কামান দেগেই কিন্তু কমিউনিস্টদের উত্থান। তো সেই প্রসঙ্গে গিয়ে উনারাই করতে দেননি, মানে রাজন্য প্রথাকে ভেঙে চুরমার করে এইখানে দেওয়ার পেছনে কমিউনিস্টদের বিশাল হাত, এবং যেহেতু রাজ পরিবারের কাজে ওনারা সন্তুষ্ট ছিলেন না, তো ওনারা করতেন এই কাজগুলো। আর যিনি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা, এখন ত্রিপুরামথার যিনি চেয়ারম্যান, 25 বছর আগে উনি কলেজের বা স্কুলের ছাত্র ছিলেন। ওনার কি বয়স হয়েছে? 43, এবং সেই বয়সটাতে উনি করতে পারবেন না এই কাজগুলো? করবেন। এখন উনি রাজনীতিতে এসছেন, নিজের দল গঠন করেছেন, এই মাত্র জীবনের প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং আগামী 5 বছরে আমরা ক্ষমতায় এলে রাধাচরণ বাবুরা বা রঞ্জিত বাবুরা, সম্মানীয় অগুর বাবুরা যেভাবে এডিসির প্রশাসনটা ওনারা করেছেন, তার থেকে একটু আলাদা করেই ত্রিপুরার মানুষ, এডিসি এলাকার মানুষ এটা দেখতে পাবেন, এটা আমারও আশা। এবং যে লোকটা এখনো কাজ শুরু করেননি, ওনার প্রসঙ্গে এইভাবে প্রশ্ন তোলা আমার মনে হয় না এটা উচিত। আপনি সিম্বলিক আলোচনা হয়তো করেছেন। আমি যেটা, আই এম নট ডিবেটিং, আদারওয়াইজ এটা দর্শকের কাছে এটা কনফিউশন সৃষ্টি হবে। এবং যে প্রসঙ্গে তুমি আমাকে জিজ্ঞেস করছিলে যে এই টাকা যদি এডিসির হাতে দিয়ে দেওয়া যেত, এটা কাজগুলো কি হতো কিনা। আসলে একটা খারাপ লোক যদি সে রাজ্যের মন্ত্রীও হয়, সে দুর্নীতিবাজ হবে, এবং দুর্নীতিবাজকে যদি এডিসিতেও সিএম বা ইএম করা হয়, সে দুর্নীতিবাজই থাকবে। মূল বক্তব্য হচ্ছে ভালো লোকের দরকার, মানে ইফিশিয়েন্ট পিপল আর রিকোয়ার্ড টু রান এডিসি। কি হয়েছে বিগত দিনগুলোতে আমরা দেখেছি, এটা কমিউনিস্ট পার্টিতেই বলো, এটা কংগ্রেস পার্টিতেই বলো বা টিউজেসেই বলো, সেকেন্ড রাঙ্ক লিডার্স গুলোকে এডিসিতে পাঠানো হয়। যারা রাজ্যে মন্ত্রী থাকবেন, এমএলএ থাকবেন, দ্বিতীয় স্তরের যারা আছেন তাদেরকে এডিসিতে পাঠানো হতো। উই ডোন্ট বিলিভ ইন দ্যাট। আমরাও তো দেখেছি যে এই 35 বছরে এডিসির শুধু কি টাকার অভাবেই এটা হয়েছে, না সুদক্ষ প্রশাসকের অভাবে এটা হয়েছে। আমাদের নজরে এসছে যে এইখানে যারা ইফিশিয়েন্ট লোক, আমি বলবো না যে আমাদের সবাই ইফিশিয়েন্ট বা আমি ইফিশিয়েন্ট, এই কথা আমি বলছি না, তবে আমাদের চেষ্টা করা প্রয়োজন যে যারা সুদক্ষ, যারা এক্সপেরিয়েন্স, যারা কাজ করতে পারবে, যাদের প্রতি আমাদের আশা আছে তারা ডেলিভার করতে পারবে,
সেই লোকগুলোকে তাহলে কি নিয়ে কাজে দেওয়া। তীব্রামতার কাছে ডিরেক্ট ফান্ডিং এর চাইতে অনেক বেশি জরুরি মানে স্বচ্ছ এন্ড অ্যাক্টিভ প্রশাসন? I'm not telling that. Direct funding is also important. Statehood is also important, but overall efficient administrator এবং পলিটিশিয়ানদের সেখানে যাওয়া উচিত। কারণ 6 শিডিউলে যে ক্ষমতা লেখা আছে এটা আমরা দেখেছি বড়োল্যান্ডে যেভাবে এডিসিটা চলছে, ডিস্ট্রিক্ট কাউন্সিল চলছে, ত্রিপুরাতে সেইভাবে চলছে না। সেখানে আমরা দেখেছি যে 12.5% আসামের যে জনসংখ্যা সেটা বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের এলাকায় বসবাস করছেন। তো তাদের জন্য 12.5% ফান্ড কেটে ডাইরেক্ট তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং দে আর ডুইং দেয়ার জব। ত্রিপুরার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা অনেক সময় শুনি যে এডিসির জন্য যে বাজেটটা হয় সেই বাজেটটা স্টেট গভর্নমেন্ট রিলিজ করছে না, এবং এডিসির যে বাজেটটা আমি ওনাদের সামনেই বলবো যে একটা রুরাল ডেভেলপমেন্ট ব্লকের যে বাজেট সেই বাজেটটাও কিন্তু এডিসি পাচ্ছে না। তাহলে বামেরা যতই দাবি তুলুক যে 35 বছর বা 25 বছর ওনাদের যে শাসনে ওনারাও কিন্তু এটাকে স্বয়ম্বর করে তোলা এবং সশক্তিকরণের সেই চেষ্টা ওনারা করেন নাই, চেষ্টা করেননি, এবং ফান্ডিং এর ক্ষেত্রে অনেক ল্যাপসেশন আপনাদের রয়েছে। যেটা মানে উনি বললেন সেটা যেটা বললেন এটা আমার মনে হয় আরো কয়েকটা জিনিস বোঝা দরকার। উনি বলছেন যে আমরা এলে অনেক কিছু করব, এটা ঠিকই আছে। প্রথম যাদের আমরা পরীক্ষা যেহেতু হয়নি সেটা উনি অনেক কথাই বলতে পারেন, কিন্তু তার আগে বলতে হবে আমাদের মনে হয় মানুষের সামনে আরো পরিষ্কার করে বলা দরকার যে ত্রিপুরা কি চায়, ত্রিপুরা রাজ্যের ব্যাপারে কি চায়, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বলতে তারা কি বোঝাতে চাইছেন। অবশ্যই সেটা হ্যাঁ, জানার চেষ্টা করব। বলছি সেগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট ইস্যু, অবশ্যই এগুলো জানবো। এবং এগুলো আপনাকে সমস্ত হারমোনি অ্যামং দ্য পিপলস যদি মানতে হয় তাহলে আপনাকে এগুলো পরিষ্কার করে বলতে হবে। এবং ত্রিপুরা রাজ্যের যে শান্তি সম্প্রীতির কথা আমরা সবাই বলি সেটা রক্ষা করতে গেলে তাদের কি ভূমিকা থাকবে এটাও আমার মনে হয় জানা উচিত। ডেফিনেটলি এটা একটা ব্যাপার আছে। আরেকটা হলো যে আপনি ওই ফান্ডিং এর ব্যাপারে বলছেন, তো ফান্ডিং এর ব্যাপারে তো বামফ্রন্ট সরকারও যে ফান্ডিং এর আটকে রেখেছে ঠিক এরকম আমার মনে হয় না। কোনো ল্যাপস থাকতে পারে, মানে এটা হলো ধরুন প্রশাসনিক কিছু কিছু ক্ষেত্রে হয়। যেমন এমন হয়েছে আমি শুনেছি যে দিল্লি থেকে টাকাটা রিলিজ করছে একদম লাস্ট মোমেন্টে, এমন একটা সময় করলো যে আপনি সেটা খরচা করা যায়। ডিরেক্ট ফান্ডিং নিয়ে আপনাদের অবস্থান স্ট্যান্ড পয়েন্ট কোন জায়গায়? এটা নিয়ে আমাদের মানে বামফ্রন্টগতভাবে আমরা দিল্লিতে যে টেরিটোরিয়াল কাউন্সিলের ব্যাপারে যে দেওয়া হয়েছে সেখানে লেখা আছে, মানে পাঠানো হয়েছে, মতামত দেওয়া হয়েছে, ত্রিপুরা সরকারের পক্ষ থেকেও দেওয়া হয়েছে। মানে আপনারা ডিরেক্ট ফান্ডিং এর পক্ষে বলছেন? না, এটা আমরা কোনো বিরোধিতা করিনি, তো এরকম কোনো বিরোধিতা হয়েছে বলে না না বিরোধিতা করেন, আমি বলছি পক্ষে আছেন কি পক্ষে নেই? না না, পক্ষে না থাকার কি, আমরা আরো না ডিরেক্ট ফান্ডিং বলতে এরকম নয় যে ডিএমকে দিয়ে সব দিয়ে দেবো। সরকার মানে যে সরকার থাকবে তার সঙ্গে কনসাল্ট করার ব্যাপার আছে। সরাসরি পক্ষে না হলো আপনারা বিপক্ষেও নন? না না না, আমরা বিপক্ষে, আমরা তো সবসময় আরো বেশি ক্ষমতা, অধিক ক্ষমতার কথা বলছি না। অধিক ক্ষমতা তো বোঝা গেল, অধিক ক্ষমতার মধ্যে অবশ্যই একটা মানে মনিটারি পাওয়ারটাও তো একটা অধিক ক্ষমতার মধ্যে আসবে, এটা বাদ দিয়ে তো হবে না, এটা হবে প্রশাসনিক ক্ষমতা আরো বেশি দিতে হবে। কিন্তু নিন্দুকেরা অভিযোগ করেন চিদম্বরম সাহেব যখন আপনাদেরকে প্রস্তাব দিয়েছিলেন ডিরেক্ট ফান্ডিং এর তখন আপনারা মানেননি। না, সেখানে এটাও ঠিক সঠিকভাবে ব্যাখ্যা হয়নি আমার মনে হয়। এর মধ্যে অন্যরকম ব্যাপার ছিল, সেটা বলছিল যে ডাইরেক্ট মানে ডিএম এর মাধ্যমে কাজ করবে স্টেট গভর্নমেন্টকে সাইড করে দিয়ে, এরকম একটা ব্যাপার ছিল। এটা মনে হয় সেই ক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের ক্লারিফিকেশনের ব্যাপার চেয়েছিল এবং সেই ক্ষেত্রে এটা ক্লিয়ার ক্লারিফিকেশন আসেনি। আর চিদম্বরম সাহেব তো অনেক কথাই বলেন, মানে আমি দেখেছি ইলেকশনের সময় এসে এর আগের বার মানে এইবারের এটা তো নির্বাচনী কথা নয়, নির্বাচনী এখন তো নির্বাচনী একটা ইস্যু হয়ে গেছে। এটা নির্বাচনকে সামনে রেখে অনেক কথা বলা হচ্ছে। এটা হলো একটা মানে আপনাকে আমি কি বলবো, এটা হলো মানে মানুষকে আর একটু স্বপ্ন দেখানো। আমাদের উপজাতি বা জনজাতি বা ট্রাইবেল যে ইয়ত তাদেরকে বিভ্রান্ত করার জন্য অনেক রকম কথা বলছে। তাহলে এখন বলুন ডিরেক্ট ফান্ডিং নিয়ে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট এখন কি? আর স্ট্যান্ড পয়েন্ট এটা তো বামফ্রন্টগতভাবে বলা হয়েছে, আমাদের স্ট্যান্ড পয়েন্ট আমরা বিরোধিতা করিনি। তো এটা এই কথাটা কে বলেছে যে আমরা বিরোধিতা করেছে? আপনি বেশি টাকা আসলে কেউ বারণ করেছে? আমি দেখলাম সেদিন তারা বলছে ভিশন ডকুমেন্টে বিজেপি 825 কোটি টাকা নাকি তারা প্রপোজাল দিয়েছে, মানে প্রপোজ দিয়েছে। আমার সঙ্গেই আরেকটা টিভি টক শোতে এসে তাদের বলছেন যে এটা আমরা দিয়ে দিয়েছি। আমি বললাম আপনারা প্রপোজাল দিলেন না, এটা দিয়ে দিলেন মানে এটা কি টাকাটা এসে গেছে? এমন তো ব্যাপার না, এরকম অনেক কথা বলে। প্রপোজাল দিয়ে যদি বলে যে আমি এটা দিয়ে দিয়েছি, আমরা এটা করছি, তাহলে কি এটা ঠিক হবে? ব্যাপারটা অনেকটা এরকম, আপনি কিছুই দিলেন না, তার আগে আপনি বলতে শুরু করলেন যে টাকাটা
খরচা করেনি, টাকাটা দিল না, মানে টাকাটা মানে ডিরেক্ট ফান্ডিংটা নিয়ে ওরা মানে অস্পষ্ট হয়ে আছে কিন্তু সমবায় এখনো, মানে বিষয়টা না কোনো স্পষ্টতা নেই। আপনাকে শুনুন, আমার কথা শুনুন, এখানে টেরিটোরিয়াল কাউন্সিল নিয়ে যা বলছে, মানে বিজেপির সরকার, মানে বিজেপি আইপিএফটি সরকার যেভাবে বলেছে, এবং আইপিএফটির কথা উনি বলেছেন আমাদের সমীরবাবু, যে ওরা কিন্তু একটা প্রস্তাবও তোলেনি যে ওই আপনারা যেটা বললেন যে ত্রিপুরা ল্যান্ডের কথাই বলুন বা এই ব্যাপারে, এরা কিন্তু বিজেপির সঙ্গে একই শরিক হয়ে কথা বলছে, সবকিছু করছে, কিন্তু কথাটা সঠিকভাবে বিধানসভাতে তোলেনি। মানুষের কাছে এই প্রশ্নটা আসবে না। আপনি আপনার যদি ইস্যু থাকে, আপনার যদি মানে কি বলে রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তাহলে সেই প্রতিশ্রুতির মতো আপনার কাজ করতে হবে। সেটা সাকসেসফুল হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু আপনাকে তো সেটা করতে হবে আগে। তার সেটা করতে গেলে আপনাকে এটাও দেখতে হবে যে দেশের আমাদের রাজ্যের সম্প্রীতি শান্তি এগুলো যাতে বজায় থাকে, এমন ভাবে করা উচিত নয়। আমি এই জায়গাতেই যাচ্ছি, আমার একটা জানার রয়েছে, আমার অনিমেষ বাবু যে আলোচনা করেছেন সে সম্পর্কে আমার কিছু বক্তব্য আছে। আমারও কিছু পয়েন্ট না, আমার যে পয়েন্ট সেটা হলো, উনি বলেছেন মাননীয় প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজনীতিতে এসছেন। আমি যদি ভুল না করে থাকি বা আপনাদের স্মরণে যদি নিশ্চয়ই থাকবে, আমার দৃঢ় বিশ্বাস, মথা কিন্তু রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেনি। প্রথমে মথা ত্রিপুরা একটা এনজিও হিসাবে, এটা সব দলের লোক, সব জনজাতি, সব অংশের মানুষ এখানে থাকবে, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকবে না, এনজিও হিসেবে সমাজের উন্নয়নের প্রশ্নে কাজ করবে। এর আগেও আমাদের এই যে মহামান্য যিনি মানে মাননীয় প্রদ্যুৎ কিশোর দেববর্মন, কিন্তু ত্রিপুরা ল্যান্ড নিয়ে উনি দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী বা বিভিন্ন পর্যায়ে এখানকার যারা শাসক দলের যারা শরিক তাদেরকে নিয়েও কিন্তু কথা বলেছেন। উনার নেতৃত্বে উনি মধ্যস্থতা করেছেন। উনি পরবর্তী সময় কংগ্রেসের সভাপতি হয়েছেন। উনি আওয়াজ তুলেছেন পয়লা জাতি উলো পার্টি, সেখানে বিতর্ক হয়েছে, উনার দলেই এটা বিতর্ক দেখা দিয়েছে, উনি সেরেছেন সেই দল। এবং এখানে এসে ত্রিপুরা মথা উনি প্রথমেই যেটা করলেন, তখন বলেছেন, সেটা স্পষ্ট ছিল না কিন্তু তখনও জনসাধারণের কিন্তু বক্তব্য, প্রথমে যদি এটা এনজিও থাকে, এটা যদি অরাজনৈতিক একটা সংগঠনে থাকে, উনি বিভিন্ন জায়গায় অর্থ সাহায্য চেয়েছেন, ওনার ফেসবুকে অ্যাকাউন্ট করে অর্থ সাহায্য চেয়েছেন, ওনারা কেউ সাহায্যও দিয়ে থাকতে পারেন, নিশ্চয়ই যারা এটাকে ভালোবাসেন দিয়ে থাকবেন, সেখানে অভিযোগ বা বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু হঠাৎ করে কেন এই যে গত লোকসভা নির্বাচনের পর ওনার বড় বোন আমাদের পূর্ব ত্রিপুরা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পর উনি আমাদের যা ধারণা, উনি একটা টেস্ট করেছেন পাহাড়টা কিভাবে আন্দোলন গড়ে তোলা যায়। আর একটা যেটা বলেছেন, যেটা রাজন্য শাসনের বিরুদ্ধে গণমুক্তি পরিষদ শুরুতে জনশিক্ষা আন্দোলন ধরুন এনজিও থেকে উনি সরাসরি রাজনীতিতে, সমস্যা কোন জায়গায়? না সমস্যা কোনো জায়গায় নয়, কিন্তু কেন গোপন কেন থাকবে? আমি যদি রাজনীতিতেই যদি আসি, তাহলে আমি প্রথমে বলবো আমি রাজনীতিতে যাব। ঠিক আছে, তখন মনে হয়নি, এখন মনে হয়েছে? না মনে হয়েছে, আমাদের কোনো অভিযোগ না, এটা আচ্ছা জনগণ বলছে এটা কি কথা। আচ্ছা ওকে, কেন থাকবে? আমি অবশ্যই আমি অনিমেষ বাবু আছেন, এই উত্তরটা অনিমেষ বাবু থেকে নেবো। তার আগে আমি অনিমেষ বাবু জানতে চাই, অনেকগুলো আলোচনা হয়েছে এখানে, সরাসরি ফান্ডিং নিয়ে আলোচনা হয়েছে, আপনি বলছেন বামেদের পরিকল্পনা তেমন ভাবে ছিল না, তাই সবকিছু হয়নি, আপনারা করবেন, ঠিকঠাক মতো করবেন, এবং কোনো মিউজিক্যাল চেয়ার নয়, স্থায়ী বিষয় ইত্যাদি ইত্যাদি। তাহলে এইসব ইস্যুর থেকে বেরিয়ে হঠাৎ করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কেন? না আমি বলছি, প্রথমে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে শ্যামল বাবুর যে ডাইরেক্ট ফান্ডিং এর ব্যাপার, এতক্ষণ নিয়ে তুমি প্রশ্নটা করেছো, উনি এখনো উত্তর দিতে পারেননি, কালকেও দিতে পারবেন, আমি দিচ্ছি উত্তর। বামেদের আপনি দিচ্ছেন না, বামেদের না, আচ্ছা বলুন। আমি বামেদের স্ট্যান্ডটা হচ্ছে আমরা ডাইরেক্ট ফান্ডের বিরোধী। কারণ যদি ডাইরেক্ট ফান্ডিং এর পক্ষে ওনারা থাকতেন, অ্যাসেম্বলিতে মন্ত্রিসভা মানিক বাবু 20 বছর ছিলেন, তো তার আগে দশরথ বাবু ছিলেন, নৃপেন বাবু 10 বছর ছিলেন, এই বিশাল একটা সময় বিধানসভার মধ্যে ওনারা ডাইরেক্ট ফান্ডিং নিয়ে নিশ্চয় একটা প্রস্তাব আনতেন এবং সেটাকে পাশ করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাতেন। তো এই ধরনের কোন উদ্যোগ অ্যাসেম্বলি থেকে নেওয়া হয়নি। পার্টির কথা ভুলে যান, পার্টিতে তো গিয়ে সরকারটা করেছে, সেই সরকার কিন্তু এই ধরনের কোন উদ্যোগ নেননি। তাহলে চিদাম্বরম কি বলেছেন, আই ডোন্ট বদার অ্যাবাউট চিদাম্বরম। কালকে চিদাম্বরম জি মারা যাবেন, তারপরে কি আমি চিদাম্বরমকে নিয়ে চিন্তা ভাবনা করব? হোয়াট ইজ হ্যাপনিং রাইট এট দিস পয়েন্ট, এবং এই পবিত্র বিধানসভায় কে কি করেছে এটার যুক্তিগত আমি দেখব। সেকেন্ড পয়েন্ট,
যেটা এখানে তিপ্রামথা এটা এনজিও ছিল এবং এটাকে রাজনৈতিক দলে তিপ্রামথা এটা এনজিও ছিল, এনজিওর মতো কাজ করেছে। এখন এটা রাজনৈতিক দল হয়েছে, এটা রাজনীতির মতো কাজ করবে এবং যে কেউ রাজনীতি করতে পারে। হি ইজ এ ম্যান অফ পলিটিক্স। উনি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সেক্রেটারি ছিলেন, পাশাপাশি ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্বে ছিলেন। সেই ব্যক্তি কিছুক্ষণের জন্য উনি হয়তোবা রাজনৈতিকভাবে ইনডাইরেক্টলি একটা অবসর নিয়েছেন এবং তারপরে আবার রাজনীতিতে এসেছে। ঠিক আছে, বোঝা গেল। Okay. অনিমেষবাবু, So, আমি it can এটাতে happen. জানতে চাচ্ছি এবং যে Greater আপনারা Tipraland-এর- গ্রেটার ত্রিপুরাল্যান্ড এলেন কেন? অনেকগুলো ইস্যু আপনাদের কাছে ছিল। আমি বলছি এখানে গ্রেটার ত্রিপুরাল্যান্ড এই অর্থেই দরকার। আমরা দেখেছি যেইখানে আমরা গত 70 বছরে দিনের পর দিন আমরা হারিয়ে যাচ্ছি। অনুপম, এটা তো আর অনুপম অ্যাঙ্কার এবং অনিমেষ দেববর্মার মধ্যে এই রাজ্যটা আমাদের দুইজনের মধ্যে না। ঠিক। তোমার পেছনে বিশাল লোক সংখ্যা, আমার পেছনে বিশাল লোক সংখ্যা নিয়ে আমরা এই সমাজ ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি। তোমার মধ্যে আর আমার মধ্যে যদি এই রাজ্যটা হতো, আমরা খুব সুস্থভাবে অনেকগুলো কাজ করে নিতাম। অসুস্থ লোকের সীমা নেই ত্রিপুরাচ্ছে। আমি বলবো যখন এডিসিটা গঠন হয় ত্রিপুরায়, এডিসির এক ধরনের সীমানা এবং আয়তন ছিল। শ্যামল বাবু অভিজ্ঞ রাজনীতিবিদ, উনি স্বীকার করবেন এই 35 বছরে এডিসির আয়তনটা সংকুচিত হয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন এলাকা এটা নোটিফিকেশনের মাধ্যমে এটাকে জেনারেল এরিয়াতে এটাকে পরিণত করা হচ্ছে। তাহলে এই যে 14 লক্ষ 13 লক্ষ ত্রিপুরাদের সংরক্ষিত রাখা, সুরক্ষিত রাখা, আরে এটা গাছ যেন ধ্বংস না হয়, বন যেন ধ্বংস না হয়, তার জন্য একটা আইন থাকে, বন আইন। তাহলে এবং ত্রিপুরাল্যান্ডের বদলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড কেন? এইখানে হারিয়ে যাবে একটা যারা 184 জন রাজত্ব করেছে এই রাজ্যের মধ্যে বা তার একটা বিশাল এরিয়া নিয়ে, যেগুলো আমাদের হাতছাড়া হয়ে গেছে। এবং সেই জাতিগোষ্ঠীর লোক তার নিজস্ব ভূমিতে দাঁড়িয়ে সে দিনের পর দিন সংকুচিত হচ্ছে। তাকে রক্ষা করার একমাত্র দায়িত্ব থাকবে সরকার। এবং এখানেও আমরা দেখেছি যে এই রাজ্যে ত্রিপুরাদের থেকে না বামেদের পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে কতজন এখানে মুখ্যমন্ত্রী হয়েছে। এখানে ধরেই নেওয়া যায় আমিও এই অবিভক্ত ত্রিপুরাজ্যে কোনোদিন মুখ্যমন্ত্রীর আসন পাবো না। আমি বলছি কেন? কারণ ওই সংখ্যা তত্ত্বের দিক থেকে দেখবে অনিমেষ দেববর্মা ইজ এ কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার এবং তারপরেও দেখবে যে মেট্রিক ফেল হায়ার সেকেন্ডারির সমস্ত লোক যখন এমএলএ হয়েও আসবে, সংখ্যা তত্ত্বের দিক থেকে বলবে দ্বিজেন দাস এখানকার মুখ্যমন্ত্রী হবে, যার কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি। নট টু আন্ডারমাইন, প্রতিটি জাতিগোষ্ঠীর প্রতিটি জাতির তার একটা অ্যাসপিরেশন থাকে, তার জাতিগোষ্ঠী। এখানে আমরা যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিটা তুলছি, এটা শুধুমাত্র ত্রিপুরাদের রক্ষা করা, এই যে সংকুচন হয়ে যাচ্ছে তাকে রক্ষা করা, বাঙালিদের বিরুদ্ধে নয়। এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড পেলে আমি বলছি একটা জিনিস, যে এখানকার বাংলাদেশ থেকে যারা এসেছেন ত্রিপুরায়, তাদের জন্য আর একটা পার্মানেন্ট একটা রাজ্য হচ্ছে, যেটা আমরা ছেড়েই দেব। নাকি ত্রিপুরাজ্যে বাংলাদেশ থেকে যারা এসছেন তারা নিজের ছেলে মেয়েদের শুধু ইতিহাস বলে থাকবেন যে আমরা বাংলাদেশ থেকে এসছি, আমাদের কোনো জমি জমা নেই, আমরা কুমিল্লা থেকে এসছি, আমরা সিলেট থেকে এসছি। আরে নিজের সন্তান সন্ততিদের, সেই সমস্ত বাংলাদেশ থেকে আগত নাগরিকদের আমি বলবো আপনারাও দিয়ে যান। গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠন করে বাঙালিদের কোনো ক্ষতি হবে না, লাভই হবে। আমি ত্রিপুরাল্যান্ড ওয়েস্ট বেঙ্গল পেয়ে গেছে, তাহলে আপনি ত্রিপুরাতে আরেকটা রাজ্য পেয়ে যাবেন, বরাকবেলিতে পেলে আমি আরো খুশি হব। কেন সেখানে, আরে ইন ট্রু সেন্স বাঙালিদের জন্য যদি বরাকবেলিতেও একটা রাজ্য হয়, আই উইল সাপোর্ট দ্যাট। কেন সাপোর্ট করব না? সেখানে বিশাল জনসংখ্যার বাঙালিরা আসামে, দে আর বিং ট্রিটেড এজ এ সেকেন্ডারি সিটিজেন দের। অনেকে ক্যামেরার সামনে এটাকে অস্বীকার করবে। আমি অনিমেষ দেববর্মা, আমি বলছি আমার জানা আছে আসামের রাজনীতি এবং বরাকবেলিতে আমার অনেক বন্ধু আছে, অনেক অফিসার আছেন, রাজনীতিবিদরা আছেন। আমি যেটা বলছি
এইখানে মানুষ অযথা একটা আশঙ্কা এবং আতঙ্কের বাতাবরণ কেউ তৈরি কেউ করতে কেউ কেউ চেষ্টা অভিযোগ করছেন অনিমেষ বাবু যে এবং- এটা একটা সেন্টিমেন্টাল ইস্যু আপনারা তুলছেন, লজিক্যালি এটার কোনো বিষয় নেই। আরে অনুপম, আজকে শ্যামলবাবু বলছেন যে উপজাতি যুবকদের, তিপ্রা যুবকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখানে কি কেউ বাঙালি অংশের যুবকদের বিভ্রান্ত করতে চেষ্টা করছে? কে করছে? কেউ করে নাই। এবং তিপ্রাদের যদি কেউ বিভ্রান্ত করতে চেষ্টা করে, কারা করছেন ওনাকে জিজ্ঞেস করুন। ইউ শুড আস্ক অ্যাজ অ্যান অ্যাঙ্কার যে এই যে উনি বলছেন তাহলে আমি বলি উপজাতি অংশের যুবকদের বিভ্রান্ত করতে চেষ্টা করে, হু আর দুস কালপ্রিট? তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না? আমি অনিমেষ দেববর্মা আমি উপজাতি যুবকদের বিভ্রান্ত করব না। এদের কর্মসংস্থান হোক, এদের শিক্ষা হোক, ড্রাগস মুক্ত হোক, সুন্দর ত্রিপুরাজ্য হোক, জলসেচের ব্যবস্থা হোক, রাস্তাঘাটের মানে সুব্যবস্থা হোক, সেই দিকে আমরা যাব। আমি কেন আমি দুজনের থেকে নেব। একটা পয়েন্ট হ্যাঁ। যেটা বলেছেন, এটা এই সম্পর্কে একটা মানে পরিষ্কার হওয়া দরকার ধারণা। গণমুক্তি পরিষদ রাজার বিরুদ্ধে কোনো সময় বিদ্রোহ করে নাই, বরঞ্চ রাজতন্ত্র থেকে, রাজন্য শাসন থেকে যারা এই শিক্ষা বিস্তার হোক, সংস্কৃতির উন্নয়ন হোক জনজাতি উপজাতিদের মধ্যে, সেই সময়ে যারা শিক্ষিত, দশরথ দেব, সুধীন্দ্র দেববর্মা, হেমন্ত দেববর্মা, নীলমণি দেববর্মা, দীনেশ দেববর্মা, বিদ্যা দেববর্মা, তারা যখন এই কাজটা শুরু করেছিলেন, বরঞ্চ রাজ পরিবার থেকে চেয়েছে সেই সময় এই কাজটা যাতে না করতে পারে। সেই সময় যিনি শিক্ষা সচিব ছিলেন বা শিক্ষামন্ত্রী ছিলেন, জনশিক্ষা সমিতির উদ্যোগে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হয়েছিল সেগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, সেই নিয়ে মতবিরোধ হয়েছিল শিক্ষা সচিব শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজার, এবং ওনাকে শেষ পর্যন্ত লন্ডনে ফিরে যেতে হয়। সুতরাং জনশিক্ষা সমিতি বা পরবর্তী সময় গণমুক্তি পরিষদ রাজার বিরুদ্ধে কোনো সময় চক্রান্ত করেনি, কিন্তু বরঞ্চ গণমুক্তি পরিষদকে আটকে দেওয়ার জন্য বিভিন্ন ত্রিপুর সেনা, সেঙ্করাক বাহিনী বিভিন্ন দিয়ে তাদেরকে বিরুদ্ধে ঠ্যাঙ্গারি বাহিনী দিয়ে অত্যাচার করা হয়েছে। যে কুমারী মধুতি রূপশ্রী বা খোয়াইতে উষারঞ্জন দেববর্মা, ক্যাপ্টেন উষারঞ্জন দেববর্মা, ক্যাপ্টেন হৃদয়মণি দেববর্মা, তাদের অত্যাচারের কথাও দিলাম, শুনেন। বয়স্ক মানুষের কাছে তাহলে জানতে পারবেন সেই সময় কি ধরনের অত্যাচার হয়েছে। আমরা দুইজনের খোয়াইয়ের ছেলে, আমরা বয়স্ক মানুষের যদি আপনি যান, খোয়াই শহরে যে অক্ষণ যে দ্বাদশ বালিকা বিদ্যালয় যেটা, সেখানে রেখে ক্যাম্প করে কিভাবে অত্যাচার করা হয়েছিল, তাহলে কি করে আমরা বলবো সেদিনের সেই যে দুঃশাসনের কথা। অবশ্যই শ্যামলবাবু, আপনি যেটা বলছিলেন যে উনি বলছেন যে চক্রান্ত যদি না, কেউ আমি করে বলি থাকে- শুনুন, চক্রান্ত বলতে আমি পরিষ্কার কথা বলা ভালো, সোজাসুজি। যে আমার কথা হলো যে আপনারা একটা স্বপ্ন দেখাচ্ছেন, যে স্বপ্নের একটা বাস্তব ভিত্তি থাকতে হবে। আমরা এটা দেখেছি নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো হয়, নর্থ ইস্টে যে বিভিন্ন স্টেটগুলো রয়েছে, বিভিন্ন জায়গাতে এই জিনিস হয়েছে, বারংবার হয়েছে। এবং আপনি নাগাল্যান্ডই দেখুন, অনেকদিন দীর্ঘদিন ধরে চলছে সেখানে আনরেস্ট, এবং সেখানেও নাগালিম বা গ্রেটার নাগাল্যান্ড বলে একটা শব্দ তুলেছে, এবং আশেপাশের রাজ্যগুলোর মধ্যে মারাত্মক মানে রিয়াকশন হচ্ছে। আমি রেগুলার যাই, কোহিমাতে যাই, আমি ডিমাপুরে গেছি, অনেক জায়গাতে গেছি, মণিপুরে আমি ফলে দেখেছি সেখানে কিরকম পরিস্থিতি তৈরি হয়েছে। মানে ওখানে জনজাতি বা মানে ট্রাইবদের মধ্যেই একটা মানে বিরুদ্ধ প্রতিক্রিয়া মারাত্মকভাবে তৈরি হয়েছে। বিভিন্ন স্টেটগুলো তার বিরোধিতা করছে। আর এখানে আপনারা যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের কথা যেভাবে বলেছেন, যে সীমানা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে পুরনো দিনের, আপনি জিওগ্রাফি চেঞ্জ করতে পারবেন না এখন বর্তমান যে পরিস্থিতি এই অবস্থায় দাঁড়িয়ে। হ্যাঁ, হিস্ট্রি একটা রয়েছে ঠিক, আপনি হিস্ট্রি ফলো করতে পারেন, কিন্তু আপনি জিওগ্রাফি এখনই এই পরিস্থিতিতে কোনোদিন চেঞ্জ করতে পারবেন না এই মুহূর্তে। আমরা যেটা দেখেছি এই অবস্থায় বলছি, আপনি কি যুদ্ধ করতে যাবেন জায়গা দখল করতে গেলে পাশের রাজ্যে, পাশের দেশে? এবং সেটা সম্ভব নয়, এটা অবাস্তব বলেই আমি বলেছি। এটা একটা স্বপ্ন দেখানো হচ্ছে। আমার মতে আমরা নিশ্চয়ই সবাই চাইবো, সবাই উন্নতি করবে, এ করবে, এবং ত্রিপুরা ল্যান্ডে ত্রিপুরীদের বা ট্রাইবেলদের সংকুচিত করা হচ্ছে এমন কোনো নজির স্ট্যাটিস্টিক সেটা বলে না। আমি বলবো যে ট্রাইবেলদের মধ্যে এখন ভূমিহীন সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম, এবং বামফ্রন্ট সরকার অনেককে পর্চা দিয়েছে, জমি দিয়েছে, ল্যান্ড করে, হ্যাঁ পাট্টা দিয়েছে। এগুলো ইতিহাস, এবং ভারতবর্ষের মধ্যে একটা ঠিক। লিডিং আমি সময়ের স্টেজে শেষের দিকে চলে আছে। না, আমি বলছি, এসেছি। তাহলে আপনি হ্যাঁ, কি করে বলছেন যে এই কথাটা যে আমরা দুটো করবো। সংকুচিত হচ্ছে না। আপনারা সেভাবে সংকুচিত আর- হচ্ছেন না, না, আর আর সংকুচিত বাইরে হয়নি। যুদ্ধ করতে যাবেন। বলছি শ্যামল বাবুর এইবার প্রশ্নটা একটু পরিষ্কার ভাবে উনি প্রশ্নটা করেছেন। এই যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড আমরা যখন বলেছি, বাংলাদেশের কিছু অংশে আমাদের ত্রিপুরারা যেখানে আছেন সেটাকে নিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হবে। আসলে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের অর্থ হচ্ছে ভারতবর্ষের ভূমিতে, ভারতবর্ষের অংশের মধ্যে যারা
তিপ্রারা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা একটা স্টেটহুড চাই, কিন্তু যারা ভারতবর্ষের বাইরে আছেন তাদের জন্য আমরা একটা কাউন্সিল করতে চাই। সেখানে যুদ্ধ করে কেন আমরা নেব, এটা অবাস্তব, এটা হবে না। আমরা একটা কাউন্সিল করব, এই কাউন্সিলের তার একটা অফিস বিয়ারাররা থাকবেন, একটা ফান্ডিং থাকবে, প্রয়োজনে সেখানে গিয়ে আমরা আর্থিকভাবে আমাদের দেশের যা স্ট্রাকচার রয়েছে ইয়ে করি। সেই স্ট্রাকচার কি ফান্ডিং অ্যালাউ করে? কেন করবে না? একটা এনজিও জাপান থেকে এসে ত্রিপুরায় কাজ করতে পারছে, কেন অ্যালাউ করবে না? অ্যাজ এন এনজিও, অ্যাজ এ কাউন্সিল উইল গো অ্যান্ড ওয়ার্ক দেয়ার, কি প্রবলেম আছে? অনেক অনেক বাংলাদেশের অনেক অংশে এনজিওরা এত কাজ করেছে, ইউ গো অ্যান্ড টেক। আই থিংক আপনি এনজিও কনসেপ্টে কথা বলছেন না। গ্রেটার ত্রিপুরা ইজ নট এনজিও কনসেপ্ট। আমরা বলেছি দ্যাট ইজ ওয়্যার আই এম ক্লারিফাইং, যে ভারতবর্ষের ভূখণ্ডে যে জায়গাগুলোতে ত্রিপুরারা আছে এটাকে নিয়ে স্টেটহুড করা যাবে, কিন্তু যারা ভারতবর্ষের বাইরে তাদের জন্য কিন্তু আমরা এই স্টেটহুড করতে পারবো না। তাদের জন্য শুধু একটা আলাদা একটা সরকার ছাড়া এনজিওর মতো করে একটা কাউন্সিল গঠন করে, যেটা বিশ্ববঙ্গের কথা মমতা ব্যানার্জিরা যেটা বলেছেন, আমি তো ওনার দলেরই একজন বেরিয়ে গেছেন দল ছেড়ে। আরে তা বাদ দিয়ে দাও, ওটা একটা তা অন্য বাদ জিনিস, দিয়ে ওটা দাও। কিন্তু political I'm just referring them. আরে নাই করলাম, কিন্তু ভারতবর্ষের ভিতরে যারা আছে তাদের জন্য আমাদের চিন্তা করতে হবে। আমায় বলুন, এবং- আমি বলছি যে ধরুন যদি ইফ ইট ইজ পসিবল, যদি হয় তার ফান্ডিং, এখানে হাসপাতাল গড়া, ইউনিভার্সিটি গড়া, ইজ ইট দেখো, পসিবল? এটা সম্ভব? অনুপম একটা জিনিস বল, কে বলেছে যে হাসপাতাল করব, এই করব? দিস ইজ এ কনসেপ্ট, ইট হ্যাজ টু ম্যাচিওর মোর। এটা একদিনে এই কাজগুলো হবে, উই আর নট টেলিং দ্যাট। এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি উত্থাপন করা হলো 2 মাস আগে, এবং রীতিমতো এটাকে নিয়ে মানুষের মধ্যে চর্চাও হয়নি। আমি সংক্ষেপে যা বোঝাতে চেষ্টা করছি, ভারতবর্ষের ভূখণ্ডে যেখানে ত্রিপুরারা থাকবেন এটাকে নিয়ে স্টেটহুড হবে। বাইরে যারা আছে এটা জাস্ট ব্রাদারহুড রিলেশনশিপের মাধ্যমে কালচারালি, ভাষাগত দিক থেকে, সাংস্কৃতিকভাবে এখান থেকে বসে আমরা কিভাবে সাহায্য করতে পারি সেইভাবে কাজ করা। নিন্দুকেরা বলছেন আপনাদের দিকে যে ত্রিপুরাল্যান্ড, না আমি বলছি উত্তরটা হয়তো আপনি দেবেন, বলো না, নিন্দুকের শুনলে ভালো লাগবে, একটা definition আছে। শুনলে ভালো লাগবে। আমি বলছি যেটা জানতে চাইছি, যে বলছেন যে ত্রিপুরাল্যান্ড নিয়ে অনেকে হতাশ হয়ে গেছে, ত্রিপুরাল্যান্ড হচ্ছে না, এই গ্রুপ অফ পিপলটাকে great. আপনারা ক্যাচ করতে Great. গ্রেটার ত্রিপুরাল্যান্ড এনেছেন। গুড পয়েন্ট। ত্রিপুরাল্যান্ড হারিয়ে গেছে, এনসিরা মেম্বাররা কাজ করেননি বল, এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডও হারিয়ে যাবে যদি আমরা কাজ না করি। তাহলে কি ওই ইউ ত্রিপুরাল্যান্ড- ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। না, মানুষ বিচার করবে। আই এম টেলিং, ত্রিপুরামথার জন্ম হলো 5 তারিখ ফেব্রুয়ারি, এবং এটা গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে নিয়ে আমরা যদি কাজ না করি, আই টেল ইউ ইন ফ্রন্ট অফ দি ক্যামেরা, আমরাও হারিয়ে যাব। বাট উই উইল ওয়ার্ক, আই এম টেলিং। সমীর বাবু, খোলামেলাই উনি বললেন বিষয়টা। হারিয়ে যাব। নিশ্চয়ই আমি বলি একটু, যে উনি বলেছেন ভালো কথা, কিন্তু উনি আরেকটু ক্লারিফাই করলে ভালো হয়, যে মানে ওই যে স্টেটহুডটা তিনি চাইছেন ত্রিপুরা মথার বিয়েতে মানে পক্ষ থেকে, সেটা কিভাবে করতে চান, কোন জায়গা নিয়ে, কিভাবে, এবং সারা দেশের সমস্ত মানে ত্রিপুরা পিপুলদের নিয়ে। নন্দননগর নিয়ে যাব, রাজপ্রাসাদ নিয়ে যাব, কৃষ্ণনগরের যেখানে ত্রিপুরারা আছে এটা নিয়ে যাব, যেখানে যেখানে ত্রিপুরারা আছে এই দুর্গা চৌধুরী পাড়া নিয়ে যাব। এটা এডিসির বাইরে, এডিসি তো থাকবেই, তার বাইরেও যারা সাইজেবল ত্রিপুরারা যেখানে আছে এইগুলো নিয়ে আমরা করব। ভেরি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার, কিন্তু এটাই সমস্যা তৈরি হবে আমাদের মনে হচ্ছে। দেখা যায়। নিশ্চয়ই তাতেই সমস্যা হবে, কারণ আপনি দুর্গা চৌধুরীর কথা বললেন, আগরতলা শহরের কৃষ্ণনগরের কথা বললেন, অভয়নগর আসবে, প্যালেসটাও প্যালেস যাবে, কম্পাউন্ডও হবে। গ্রেটার ত্রিপুরাল্যান্ডে এখানে এখানে যাবে। আবার শান্তি সম্প্রীতি বিনষ্ট হয় কিনা, এটা নিশ্চয়ই প্রশ্ন দেখা দেবেই। কারণ এটা আসা মানে জমি হস্তান্তর নিয়ে সমস্যা হবে, আরো অনেকগুলো সমস্যা আসবে। সুতরাং একটা দল শুরুতেই বিজেপি তাকে সমর্থন করেনি, সঙ্গে ছিল না, যার জন্য তারা এটা করতে পারেনি। এখানে তাদের যা সংখ্যা, বিধানসভায় পাশ করতে পারবে না, বিধানসভায় তুলতে গেলে তাদের যে কমন আন্ডারস্ট্যান্ডিং যে প্রোগ্রাম আছে সেখানে নিশ্চয়ই পারমিট করে তুলতে পারেনি, প্রকাশ্যে বলতে পারছে না।
বলতে পারছে না, আবার দলও ছাড়তে পারছে না। এবং এখানে এটাও এসে বলছি- এখানে আসতে বই পাচ্ছে, এই কারণেই বলতে বই পাচ্ছে। আমরা যদি প্রশ্ন করি এটা সঠিক উত্তর তো দিতে এইটা পারবে না। বলছে অনুপম, এবং এটা নিউজ ভ্যানগার্ড চ্যানেল তখনও থাকবে গ্রেটার টিপ্রাল্যান্ডের সময়, এবং রাজবাড়িতে এসে তোমরা তখনও ইন্টারভিউ নেবে, কারণ গ্রেটার টিপ্রাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্য পাশাপাশি থাকবে। না, না, আমি শেষ অনুপমও থাকবে। এই জায়গাটাতে আমি শেষ করিনি। এবং আগরতলায় আমি আসছি। আমরা জয়েন্ট না, না, ক্যাপিটাল করার দাবিও জয়েন্ট ক্যাপিটাল এখানেই থাকবো। আমিও নিমেষ যাবো, আমিও জয়েন্ট থাকবো এখানে। ক্যাপিটাল সবগুলোই কোনো আতঙ্কের সৃষ্টি হবে না। নাথিং। জয়েন্ট হবে কিনা সম্ভব সেটাই আগে দেখা। না, আতঙ্কের সবটাই কোনো স্বপ্ন। ব্যাপার নেই। কারণ আইপিএফটি যুব সম্প্রদায়, ত্রিপুরা যে নিউ জেনারেশন, তাদেরকে স্বপ্ন দেখিয়ে মরুভূমিতে গিয়ে ছেড়ে দিয়েছে, মরুভূমিতে গিয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু এরকম অভিজ্ঞতায় যা বলে, কারণ দেশে গণতন্ত্র আছে, আইন আছে। এটা আপনি হুট করে এখানে এডিসিতে বসে আপনি হুট করে চাইলেই কিছু করতে পারবেন না। আপনি টোটাল ত্রিপুরার যে আয়তন যা 10,000 কত 477 বর্গ কিলোমিটার, আর আছে এডিসিতে কত আছে 7,132 কিলোমিটার আছে এডিসিতে। সুতরাং এমনিতেই কম বেশি সবটাই এডিসির মধ্যে ঢুকে আছে। আপনি এখান থেকে যদি যান নন্দননগরের পাশেই পুরাবাড়ি এডিসির এরিয়া, ভাবতে পারবেন না পুরাবাড়ি কেউ নাম হয়তো নাও শুনতে পারেন এডিসি। আমাদের কমিউনিস্ট সুতরাং- লিডারদের পন্ডিচেরি রাজ্যটা একটু দেখে নেওয়া দরকার। না, পন্ডিচেরিতে কেরালা রাজ্যের না, মধ্যে পন্ডিচেরিতে পন্ডিচেরির লোক একটা সংখ্যা অংশ, না, পন্ডিচেরিতে অন্ধ্রপ্রদেশের না, একটা অংশ, আমি বন্ধুকে বলছি যে তামিলনাড়ুতে পন্ডিচেরিতে একটা লোক অংশ, সংখ্যা মাত্র 4 লক্ষ। স্টাডি ট্যুরের দরকার। না, পন্ডিচেরিতে লোক সংখ্যা মাত্র 4 লক্ষ। সেখানে মেডিকেল কলেজ আছে 9টা মেডিকেল কলেজ, এমবিবিএস, বিডিএস বলছি না, বা আয়ুর্বেদ বলছি না, হোমিওপ্যাথ বলছি না, শুধু এমবিবিএস আয়ুর্বেদ, মানে অ্যালোপ্যাথিক যে চিকিৎসা হয়, এমবিবিএস শিক্ষা একটা হাব। নিশ্চয়ই ছোট জায়গা, কখনো ঢুকে আছে তামিলনাড়ু, কখনো আবার বেরিয়ে এসছে। কিন্তু সেখানকার পরিস্থিতি এখানকার পরিস্থিতি দুটা দুরকম। এখানকার আপনাদের বক্তব্য মতে যে এটা শুধুমাত্র একটা নির্বাচনী ইস্যু, এর বাইরে কিছু নয়। এটা নির্বাচনের ইস্যু মাত্র They have to wait. না, এটা ওনাদের অপেক্ষা করতে হবে। না, না, নিশ্চয়ই সময়ের কথা বলবো। না, 3 বছর এবং আমার বিশ্বাস, only আমার 3 years। বিশ্বাস, এই সব বাস্তবে পূরণ হবে। মানে দে আর ওভার কনফিডেন্ট যে এটা আপনারা আমাদের করতে একটা পারছেন। হ্যাঁ। চরিত্র আছে, আমি 3 বলছি, বছর মাত্র লেগেছে মোহ যখন ভঙ্গ এটা হতে। পার্লামেন্টে আপনি 18 পার্লামেন্টে থেকে যখন 18 বিল থেকে আনা হবে, 21 আমি একটা উদাহরণ দিয়েছি তো, শুনুন। আমি দিয়েছি তো নাগাল্যান্ডের বিষয় বলে। আমি কনক্লুশনে আসছি। আপনি বলছেন 3 বছরে পুরো নয়। 3 বছরে মোহমুক্ত। নাগালিম। বহুমুক্ত হয়েছে। হ্যাঁ, মোহমুক্ত একটা হয়েছে। চরিত্র আচ্ছা, আছে। মোহমুক্ত হয়েছে। আচ্ছা, মনিরবাবু কি বলছেন? বামেদের একটা চরিত্র আছে, যেদিন দেখবে পেটে ভাত যে নেই, পার্লামেন্টে যে যখন যুবকরা বিলটা পাস হতে না, যাবে, যে যুবকরা তখন বেরোতে এখানে পারছে মিছিল না, বের করে দেবে। ওনারা যখন পার্লামেন্টে বিল নেবেন আপনি মিছিল করবেন। না, ভালো, আমরা এটা greater তো Tripoli হলে নিশ্চয়ই চাই ভালো। বলে এখানে মিছিল বের করে না, দেবে। ওনারা যদি মানে বুঝাতে রেগার পারেন। যখন এমএন রেগার হ্যাঁ। এই যে কাজের না, গ্যারান্টি এটা- যে বিলটা পাস হবে এখানে পার্লামেন্টে বিলে যখন পাস বুঝে নয়, গেছে, এখানে আগে তো তখন এই রাজ্যসভায়, রাস্তায় এখানে মিছিল আগে তো বের করে বিধানসভায় দিয়েছে। পাস হতে আমরা হবে। MN উনি তো বলছেন বিধানসভাতেই আপনারা পাস করাতে পারবেন না। বিধানসভায় পাস হতে হবে তো, শুধুমাত্র সবকিছু বিধানসভাতে পাস হওয়ার দরকার নেই। নিশ্চয়ই হবে। ওনারা সংবিধান পড়বেন, ভারতবর্ষের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টাররা যদি চান স্টেট অ্যাসেম্বলিতে পাস করার কোনো দরকার নেই, এমন বিধানও রয়েছে। অবশ্যই আমি একদম আরো শেষ জায়গায় চলে এসেছি। constitution সমীর বাবু, ভালো করে আপনারা ওনাদের কত, আমি নির্বাচনে চলে আসি, আমার শেষ করতে হবে। বলছি যে কতটা কামব্যাক করতে পারবেন বলে মনে হয়? যদি এডিসিতে আপনারা ছিলেন, আমি বিধানসভার নিরিখে বলছি। বিধানসভার নিরিখে যেটা আমরা বলছি, যে যুব সমাজ যারা বিভ্রান্ত হয়েছিলেন, আবেগে বেশে বেরাচ্ছিলেন, স্বপ্ন ছিল ত্রিপুরাল্যান্ড, এখন গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সবগুলাই পরীক্ষিত। হ্যাঁ, সামনে একটা মোহ আছে, সেখান থেকে বেরিয়ে এসছে। কিন্তু আমাদেরকে যদি রাজ্যে, ত্রিপুরা যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, তাহলে বামফ্রন্ট অবশ্যই মেজরিটি পাবে আমাদের। মানে যেটা 17 জনের নতুন প্রার্থী তালিকা, আপনাদের 17 জন নতুন মুখ, তো প্রার্থী তালিকা প্রকাশের সময় যেটা বলা হয়েছিল যে যাদের কাজকর্মের এক্সপিরিয়েন্স মূল্যায়ন করে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ যাদের কাজকর্ম ঠিকঠাক ছিল না, পারফরমেন্স, তাদের ব্যাপারটা এরকম নয়। সেরকম না ব্যাপারটা। সেটা উত্তর দেওয়া হয়েছে সাংবাদিক সম্মেলনী। আপনারা এটা একটু না, সাংবাদিক সম্মেলনেই তো প্রশ্নটা না, করা না, হয়েছিল। তার উত্তরও দেওয়া হয়েছে। বামফ্রন্টের আহ্বায়ক উত্তর দিয়েছিলেন, হ্যাঁ। এবং সেটা আমার উত্তর আমিও ছিলাম তো। দিয়েছিলেন যে কাজকর্মের না, সেটা আমি কাজকর্মের নিরিখেই বাছাই করা হয়েছে। কাজকর্মের নিরিখে ঠিক এইভাবে ব্যাপারটা বলেননি আপনারা, এটা ব্যাখ্যাটা একটু অন্যভাবে হয়েছে। তখন তিনি সেটা বলেছেন যে ঠিক এরকম নয় বিষয়টা। কিরকম?
উনি বলেছেন যে কাজকর্ম নিরিখে সবার কাজকর্ম তো দেখা হবেই, এটা তো একটা ফ্যাক্টর থাকবেই, কাজকর্ম তো দেখবো না। হ্যাঁ। কিন্তু যারা বাদ পড়েছেন তারা কাজকর্মের নিরিখে বাদ পড়েছেন তা নয়, তারা অনেক বয়স হয়েছেন। এই বয়সের কেউ- শব্দটা কেউ- যাই হোক আমরা শুনতে পাইনি, না, না, না। আমরা এক্সপেক্ট করছিলাম বলেছেন তো, বরাবর সিপিএম হ্যাঁ। বয়সের কথাটাই বলে, কিন্তু এই প্রথমবার শুনলাম না, না, যে কাজকর্মের পারফরমেন্সের নিরিখে সামনে শিক্ষিত সবসময়ই- যুবকদের এবং অ্যাক্টিভদের না না, এগিয়ে আনা সবসময় হয়েছে। পারফরমেন্স একটা ফ্যাক্টর, এটাকে অস্বীকার করা যাবে না। সেটাই বলছি, সেটা হয়তো আপনারা এখন- শুনতে ভুল করেছেন বা ব্যাখ্যাটা ভুল হতে পারে, আমি মনে হয় আর কি। আমি তো নিজে ছিলাম সেখানে, এইভাবে বলেননি। যাই হোক প্রশ্নটা এইভাবেই তোলা হয়েছিল। না, তোলা হয়েছিল, সমীর বাবু, উত্তরটা তিনি দিয়েছেন। হ্যাঁ সমীর বাবু, এটা আমার যেটা মনে আছে। বলবো যে তাহলে কোনটাকে মনে হচ্ছে আপনাদের কনফিডেন্স লেভেলটা কোন জায়গায় কাজ করছে যে কামব্যাক করতে পারবেন এই পয়েন্টের ভিত্তিতে? আমরা মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষের সমর্থন। মানুষ আমাদের সমর্থন আমাদের সঙ্গে আছে। যারা বুঝেছিলেন এই 3 বছরে তাদের কি ক্ষতি হয়েছে, আপনি যারা শুধুমাত্র বৃদ্ধ ভাতার উপরে নির্ভর করে সংসার চলতো তাদের পেটে লাঠি মারা হয়েছে। যারা কর্মচারী তাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল 40,000 যার বেতন তার 80,000 হবে, 80,000 যার বেতন তার 1.5 লাখ টাকা হবে, কিছু তো হয়নি, দিয়েছে মাত্র 3%। আপনি এই যে বামের বিরুদ্ধে এরকম অভিযোগই, এখানে এটা শুধু নতুন, এখানে কিছু না, ত্রিপুরা ছিল না, ওয়েস্ট বেঙ্গলে দেখুন সমস্ত জেএনইউতে যারা পড়াশোনা করেছেন, যারা আইন নিয়ে পড়াশোনা করেছেন বা বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে যারা এমফিল করেছেন, পিএইচডি করেছেন, তাদেরকে তুলে আনা হয়েছে। সময়ে তো সবাইকে তোলা হয়, বামপন্থীরা আঁকড়ে ধরে বসে থাকে এরকম না, কিন্তু এটা কিন্তু ভুল ধারণা। এটা আমাদের যারা বিরোধী পক্ষ নিন্দুকেরা এটা প্রচার করে, আমরা সবসময় যুবশক্তি উঠে আসুক। মানে তাহলে সরকারের যে ল্যাপসেশন গুলো আছে সেগুলোকে মানুষের কাছে নিয়ে যাচ্ছে না, সারা পাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন না যে অনেকগুলো বিপিএল কার্ডকে এপিএল কার্ড করেছেন? না না না, কেন? এটা বাস্তবের নিরিখেই যেগুলো যারা বিপিএল মানে বিপিএল ছিল এপিএল হয়েছে, বাস্তবের নিরিখে এটা হয়েছে। আচ্ছা, এটা হয়েছে বাস্তবের নিরিখে এটা হয়েছে। এই ভোটে কি রেজাল্ট আশা করছেন আপনার দলের তরফ থেকে? আমাদের দল তো আমরা বলছি আমরা মেজরিটি পাবো, যদি ঠিকঠাক ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে কিনা আমাদের যথেষ্ট সন্দেহ আছে। আমাদের বন্ধুবর অনিমেষবাবু বলবেন, উনি অস্বীকার করবেন, ওনাদের পুলিং এজেন্ট শান্তিরবাজার আক্রান্ত হয়েছেন। আমি একটা স্ট্যান্ডিং কমিটির মেম্বার, সেখানে আমি দেখেছি বিজেপি আইপিএফটি যেভাবে বাহুবল নিয়ে কথা বলে, যেভাবে জোর খাটিয়ে কথা বলে, এটা শান্তি সম্প্রীতির পক্ষে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পক্ষে নয়। জনগণ রুখবেন, আমাদের দৃঢ় বিশ্বাস, জনগণ রুখবেন, নিজের বুথ নিজে দেবেন, যাকে খুশি তার পছন্দ মতো বুথ দেবেন, এবং সেখানে আমরা পছন্দের তালিকার প্রথম থাকবো। অনিমেষবাবু, আপনার থেকেও একই বিষয় যেটা জানতে চাইবো যে ভোটে আপনারা কি এক্সপেক্ট করছেন? নতুন ভাবে আত্মপ্রকাশ করে কি চমক? এক্ষেত্রে সরকার যেটা প্রস্তাব পাঠিয়ে রেখেছে 50 আসনে বৃদ্ধি করবে, টেরিটোরিয়াল কাউন্সিলিং ইত্যাদি, সেগুলোকে টপকে গিয়ে আপনার গ্রেটার ত্রিপুরা ল্যান্ড স্কোর করবে? আমরা খুব ভালোভাবেই কাজ করছি। 28টি আসনের মধ্যে আমরা ভালোভাবে আমাদের কি করণীয় আমরা করছি। এখন রেজাল্ট কি হবে এখানে স্টুডিওতে বসে বা আলোচনায় বসে যদি আমি বলি, এটা আমি জানি না এটা ঠিক হবে কিনা, তবে উই আর স্যাটিসফাইড উইথ আওয়ার ওয়ার্ক। এবং বামেদের মতো আমরা বলবো না যে আমরা ক্ষমতায় আসছি, ক্ষমতায় মানুষ বসাবে, মানুষ সেটা ঠিক করবে। আর একটা জিনিস হচ্ছে যে ফ্রি অ্যান্ড ফেয়ারের যে ব্যাপারটা, আসলে বিপ্লব বাবুর উদ্দেশ্যে আমি বলছি যে বিজেপির যে প্রেজেন্সটা এই এডিসি ইলেকশন, এটা কিন্তু 2018-তে যে জনসমর্থন ছিল ওনাদের কাছে, এটা কিন্তু ওনারা হারিয়েছে। এবং ওনার উচিত ওনার ইমেজ এবং গভর্নমেন্টের ইমেজটাকে যদি জনসমক্ষে স্বচ্ছভাবে তুলে ধরতে হয়, তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে সুদক্ষ প্রশাসক হিসাবে নিজেকে তুলে ধরা ওনার উচিত হবে। যেহেতু উনি এখন মন্ত্রী, এই 1.5 বছরে বা 2 বছরে তো আর সেটা যাবে না। মানুষ না থাকলেও পুলিশ মিলিটারি গার্ড দিয়ে কিন্তু উনি মুখ্যমন্ত্রী থাকবেন যদি বিজেপি ওনাকে না সরানো হয়। তাহলে সেই ক্ষেত্রে আমি ওনাকে অনুরোধ করবো এই টক শোর মাধ্যমে যে আপনার একটা অপরচুনিটি আছে এই সামনে, যে আইপিএফটির ক্যাডার বাহিনীরা বা বিজেপির যারা ওইভাবে কাজ করছে, যেভাবে সমীর বাবু বলছেন, এইগুলো তো অগণতান্ত্রিক, এবং সেইগুলোকে গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করে আপনি আপনার সরকার এবং আপনার স্বচ্ছ একটা ভাবমূর্তি মানুষের কাছে নিয়ে যাওয়া এটা উচিত। অবশ্যই। শ্যামল বাবু, শেষ করবো আপনাকে আলোচনা দিয়ে যে মানে মানুষের কি এক্সপেকটেশন থাকা উচিত যারা নতুন করে এডিসিতে যাবেন? হ্যাঁ, নিশ্চয়ই। মানুষ তো তার অভিজ্ঞতা থেকে, বিশেষ করে গত 3 বছরের যে আমাদের রাজ্যের অভিজ্ঞতা, তার নিরিখে তারা বুঝতে পারছেন, এবং আমাদেরও যা ধারণা আর কি,
অনুমান করছি যে এবার তারা বামফ্রন্টকে আবার বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ওই একটা কন্ডিশন আছে যে মানে ফেয়ার ইলেকশন হতে হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে ইলেকশন, তাহলে নিশ্চিতভাবে বামপন্থীরা আসবে। সেটা কত আসন আসবে কি আসবে সেটা বলা যাবে, মানে বলতে পারছি না, কিন্তু এটা ঘটনা যে তো পাবেন, হ্যাঁ কারণ মেজরিটি আসবে আমার মনে মেজরিটি হয়। বলতে তো 16টা মিনিমাম হ্যাঁ পাবেন। সেটা এটা আমরা আশা করছি। সেটা এখন সংখ্যাটা 16 হবে না 26 হবে এরকম বলা যাবে না, এটা বলা সম্ভব না। আর ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এটা মানে অবশ্যই এটা প্রথম কন্ডিশন হওয়া উচিত, থাকবে। এটা যদি না হয় তাহলে তো গণতান্ত্রিক পদ্ধতি আর রইল না। যেটা আমরা শুনছি যে এইভাবে আক্রান্ত হচ্ছে, পোস্টাল ব্যালট দিতে গিয়ে আক্রান্ত হয়ে যাচ্ছে, তাহলে ইভিএম এর সময় কি হবে এটা তো দেখতে হবে। তো সেটা অবশ্যই আমাদের মনে হয় আপনাদেরও সবাই মিডিয়াকেও সতর্ক থেকে আমাদের অবশ্যই নজর থাকবে এবারকার ভোটে। আমাদের সঙ্গে তিনজন ছিলেন, আলোচনা করেছেন। আপনাদের তিনজনকেই নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এই আলোচনায় সামিল হওয়ার জন্য। আর অল্প কদিনের অপেক্ষা, তারপরেই এই স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের ভোট, যদিও পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু হয়েছে। এক এক রাজনৈতিক দল তাদের মতন করে তাদের কনসেপ্ট মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। তারা চাইছেন মূল কথাটা সেই পাহাড়ে জনজাতিদের জীবনমানের পরিবর্তন হোক। সবটা যে হয়েছে তেমনটা নয়, এখনো বিভিন্ন এলাকায় পানীয় জলের সংকট রয়েছে। বহু মানুষ এখনো তার ছাদ নেই নিজের থাকার মতো। তারা দাবি করছেন, অনেককেই পাট্টা বিলি করছেন, ভূমিহীনদের ভূমি দিয়েছেন, গৃহহীনদের গৃহ দিয়েছেন, তারপরেও বহু মানুষের ঘর নেই, বহু মানুষের কাজও নেই। তো নতুন যারা এই পাহাড়ের ক্ষমতা দখল করবেন তাদের কাছে সাধারণ মানুষের একটাই বক্তব্য থাকবে, তারা কাজ করুন, মানুষের জন্য কাজ করুন এবং এডিসির মানুষদের পাশেই থাকুন। এমন নয় আগরতলায় বাড়ি গাড়ি করে সেখানে এসে দিন যাপন করলেন। তো মানুষ এটাই চাইবেন, সেখানে থেকেই পাহাড়ের উন্নয়ন করুন। আমাদের নজর থাকবে এই ভোটে, অবশ্যই সেই খবর সবার আগে তাজা আপনাদের কাছে তুলে ধরবো আমরা। যেভাবে এই রাজ্যের প্রত্যেকটি পাহাড়ি অঞ্চলে, পাহাড়ি এলাকায় গেছে আমাদের নিউজ ভ্যানগার্ডের টিম এবং সেখানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছে, সেখানকার সবকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে, তাদের কি বক্তব্য সেটা আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। এখন সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা। এবার ভোটে নতুন কি কোনো চমক আসতে যাচ্ছে, নাকি পুনরায় থাকছেন, নাকি কোনো মিলিঝুলি বিষয় হচ্ছে, কি হচ্ছে সেটা আম ভোটার যারা তারাই ঠিক করবেন। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর অল্প কিছু সময়। তার আগে আপনাদের আরো বলি, ভালো থাকবেন আপনারা আর সুস্থ থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। আমাদের এই অনুষ্ঠান অন স্পট উজ্জয়ন্ত প্রাসাদ থেকে এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি নয়, পাহাড়ে অন স্পট সবার আগে নিউজ ভ্যানগার্ড। কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, আইপিএফটি, তীব্রামথা, পাহাড় তুমি কার? এডিসি নির্বাচনে আগাম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, দেখানো পথে হেঁটে নয়, সবার আগে অন স্পট।